জয় হিন্দ প্রিয় স্টুডেন্টস। আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি মডেল পেপার 4 নিয়ে। অর্থাৎ তোমরা যারা ক্লাস 11 এর জন্য আছো, সেমিস্টার 2 2026 পরীক্ষার্থী যারা আছো, তাদের জন্য আমরা এই পেপারটা অর্থাৎ আমাদের চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া, যেটা আমাদের রায় মার্টিন বই থেকে আমরা আলোচনা করব। ঠিক আছে, এবং এই ভিডিওর পিডিএফ লিংক অলরেডি কমিউনিটি পোস্টে অলরেডি অ্যাভেলেবেল। তোমরা চাইলে সেখান থেকেও কালেক্ট করে নিতে পারো, এবং অনেকে দেখলাম কালেক্ট করেছো আর অনেকে ফিডব্যাকও দিয়েছো, বেশ ভালো লেগেছে। এবং এরপরে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পিন করে এই ভিডিওর জন্য মানে এই ভিডিওর ফুল সলিউশন, হ্যান্ড রিটেন সলিউশন পিডিএফটা দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে চাইলে তোমাদের পরীক্ষার টাইম সেভ করার জন্য, অর্থাৎ পরীক্ষার টাইমে অত ভিডিও দেখার যেহেতু টাইম থাকে না, সেক্ষেত্রে তোমরা পিডিএফটা কালেক্ট করে রাখতে পারো। আমাদের চ্যানেল তার জন্য এসপিডি সমাধানকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না আমাদের এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। চলো তাহলে আমরা শুরু করি আমাদের মূল ভিডিওতে। আর ভিডিও শেষে আমরা বলে দেবো যে কিভাবে তোমরা পিডিএফটা ডাউনলোড করবে। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। ঠিক আছে, আমাদের শুরু করি তাহলে মূল ভিডিও। 1 নম্বর কোশ্চেনটা দেখো, যে যদি পৃথিবীর ভর চাঁদের ভরের 80 গুণ এবং পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ হয়, তবে পৃথিবী পৃষ্ঠে এবং চন্দ্র পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মানের অনুপাত কত? আচ্ছা, অভিকর্ষজ ত্বরণের রাশিমালা মনে আছে? অভিকর্ষজ ত্বরণ জি সমান gm/r²। ঠিক আছে, তো আমরা এক কাজ করি, পৃথিবীকে আমরা ই দিয়ে ডিনোট করব। ঠিক আছে, পৃথিবীকে ই দিয়ে ডিনোট করব। আর আচ্ছা, ই দিয়ে না দিয়ে 1 দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, আর চাঁদের ক্ষেত্রে আমরা সেটাকে 2 দ্বারা ডিনোট করব। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ সেটা মান দিয়েছে দেখো g1 সমান gm1/r1²। আমরা কি বললাম, সবগুলো 1 দিয়ে ডিনোট করবো। m1টা হচ্ছে পৃথিবীর ভর, r1টা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আর চাঁদে এই মানটা কত বলেছে, g2 সমান gm2/r2²। ঠিক আছে, অতএব এখান থেকে g1/g2 করে দাও। g1/g2 মানে gm1/r1²/gm2/r2²। অর্থাৎ এখান থেকে লিখতে পারি দেখো m1/m2 ইন্টু r2/r1 তার হোল স্কোয়ার। আচ্ছা, এক কাজ করে এরপর মান দিয়েছে পৃথিবীর ভর m1 সমান 80 গুণ অফ চাঁদের ভর, তাহলে ইন্টু m2। আর পৃথিবীর ব্যাসার্ধ r1 সমান চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, তাহলে 4r2। এই মানগুলো বসিয়ে দাও। তাহলে m1 এর জায়গায় 80m2 বসিয়ে দাও। 80m2/m2 ইন্টু r2 এর জায়গায়, আচ্ছা r1 এর জায়গায়, তাহলে r1 r2/r1 এর জায়গায় 4r2 বসিয়ে দাও। তাহলে এটা কত হচ্ছে দেখো, সব কাটাকুটি করে এই মানগুলো আমরা পাচ্ছি 80 ইন্টু 1/16 মানে 5/1, অর্থাৎ 5:1। তাহলে g1 মানে চাঁদে অভিকর্ষজ ত্বরণ অনুপাত, সরি পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ অনুপাত চাঁদে অভিকর্ষজ ত্বরণ, এর যে অনুপাত সেটা হবে 5:1। আমরা এখানে একটু লিখে রেখেছি, 1 দিয়ে আমরা পৃথিবীকে ডিনোট করছি, যে 1 আর 2টা মানে হচ্ছে চাঁদ। ঠিক আছে, নোটেশন গুলো বাকিগুলো যেগুলো আছে প্রচলার্থে ব্যবহৃত। ওকে, নেক্সট পরের কোশ্চেন আছে। আর যেহেতু পিডিএফ এতে খুব ভালো করে অ্যান্সার গুলো টু দা পয়েন্ট লেখা আছে, অর্থাৎ কিভাবে অ্যান্সার লিখলে তোমরা ফুল মার্কস আনতে পারবে, মানে ভালো করে ফিজিক্সে ফুল মার্কস রেজাল্ট করতে পারবে, সেই সম্পর্কে খুব সুন্দর করে অ্যান্সার গুলো দেওয়া আছে। এবং যেহেতু হ্যান্ড রিটেন পিডিএফ অর্থাৎ হাতেই লেখা আর কি, তো সেক্ষেত্রে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না, এটা আশা করছি। তোমরা চাইলে ওখান থেকে একটু কালেক্ট করে নেবে। ঠিক আছে, আর অলরেডি 12 এর ক্লাসে প্রচুর জন পিডিএফটা কিনেছে, মানে 11 এর তুলনায় 12 এ বেশি আর কি, যেহেতু 12 এর ছেলেরা অলরেডি এখন থেকে সিরিয়াস, কারণ তাদের এইচএস পরীক্ষা। তো তোমরাও তোমাদের মানে রেজাল্ট ভালো রাখার জন্য যারা সিরিয়াসলি প্র্যাকটিস করছো, অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, আর কিভাবে ডাউনলোড করবে বলেছিলাম যে ভিডিও লাস্টে আমরা একটু জানিয়ে দেবো। ঠিক আছে, নাও নেক্সট। একের অথবা এক ব্যক্তি পৃথিবী পৃষ্ঠ থেকে উল্লম্বভাবে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় আরোহণ করে, তারপর তিনি পৃথিবীর কেন্দ্রে অবতরণ করেন, মানে একই উচ্চতাতেই অবতরণ করেন পৃথিবী পৃষ্ঠে ওই, আচ্ছা পৃথিবী কেন্দ্র মানেই তো ব্যাসার্ধটা একই থাকছে ঠিকই। এবং পৃথিবী পৃষ্ঠে ওই ব্যক্তির ওজনের সাপেক্ষে উক্ত দুই ক্ষেত্রে তার ওজন কত? ওকে, আচ্ছা তোমরা অনেকে যারা পিডিএফটা ডাউনলোড করেছো, তো ফিডব্যাক খুব কম জনাই দিয়েছো, যেটা 12 এর ক্ষেত্রে প্রচুর জন আমাকে ফিডব্যাক দিয়েছে, ভালো লেগেছে যে তোমাদের জন্য পিডিএফ তাহলে এরপর থেকে বানাবো। তো তোমরা যারা যারা কিনেছো একটু ফিডব্যাকটা জানাবে যে কেমন কোন জায়গাটা প্রবলেম হচ্ছে, বা হাতে লেখা নিয়ে কোনো সমস্যা আছে কিনা, বা পিডিএফ নিয়ে কোনো সমস্যা। ঠিক আছে, একটু জানাবে তোমরা তাহলে, কারণ এটা তো প্রথম পিডিএফ এসছে, এর আগে তো আর দেইনি, তাই ফার্স্ট পিডিএফটা ইমপ্রুভমেন্টটা আগে জানতে চাই, মানে ফিডব্যাক পেলে তবে ইমপ্রুভমেন্ট হবে আর কি। তো তারপর পরের বার থেকে যাতে সেই প্রবলেমগুলো না থাকে সেটাও ট্রাই করবো, তোমরা একটু জানাবে। হ্যাঁ, অনেকেই কিনেছো তারা কিন্তু অবশ্যই একবার ফিডব্যাকটা দেবে। আচ্ছা, আমি বললাম যে এটা ধরো পৃথিবী। ওকে, এটা দুয়ের দেখতো না, একের অথবা এটা হচ্ছে ধরো পৃথিবী, এখান থেকে এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এটা হচ্ছে আর।
ওকে, তো এখান থেকে আবার সেম ডিস্টেন্স, মানে এখান থেকেই আর উচ্চতাতে তার যে, এটা ধরো এখানে যে ইয়ের মানটা অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান, সেটা ধরে নিচ্ছি জি1, ঠিক আছে। আর পৃথিবী কেন্দ্রের জি2, ওকে, এখানটা জি2 মান 0 হয়, তোমরা অলরেডি জানো, সেটা আমরা একবার বার করে দেখাচ্ছি, ঠিক আছে না। আর উচ্চতায় পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ যে ত্বরণ, এটা ধরো জি সমান gm/r², ঠিক আছে। তাহলে ওজন, অতএব বস্তুর ওজন কত হয়, বস্তুর ওজন সমান mg, মানে gm/r², যেখানে এখানে ধরো এই যে বস্তুটা রাখা আছে, এর ভরটা হচ্ছে m, ওকে, এমটা হচ্ছে বস্তু ভর। এত লেখালেখিগুলো আমি আর লিখছি না, তোমরা বুঝে নাও, কারণ এগুলো সবই পিডিএফ তে ভালো করে লেখা আছে আর কি। তো তাহলে অতএব আর উচ্চতায় বস্তুর ওজন কি হবে, এখানে আর এর জায়গায় আরো আর যোগ হবে, দেখো এখান থেকে এতটা হচ্ছে আর, অলরেডি এখান থেকে আবার এতটা আর, ঠিক আছে। তাহলে এটা হবে gmm/r+r তার হোল স্কয়ার, ওকে। তাহলে এটা আসছে দেখো gmm, টা হচ্ছে পৃথিবীর ভর, আর ছোট হাতের এমটা হচ্ছে বস্তুর ভর, বাই 4r²। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 1/4 অফ ডব্লু, মানে w/4, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে যা ওজন, এটা হচ্ছে ধরো ডব্লু, এটা তার ওজনের 1/4 ভাগ হয়ে যাবে। আর পৃথিবীর কেন্দ্রে, এটার প্রমাণটা আমরা ডিটেলস করাতে গেলাম না, ঠিক আছে, শুধু ফর্মুলা বসে দিচ্ছি, কারণ এখানে অত নম্বর দেয়নি। পৃথিবীর কেন্দ্রে এটা ধরো জি2 লিখছি, আমরা কি জানি জি ইন্টু 1 - h/r হয়, ঠিক আছে। তাহলে কেন্দ্রেতে h সমান r বসিয়ে দাও, মানে এই পৃথিবী পৃষ্ঠ থেকে যত গভীরতা সেটা হচ্ছে h, আর এখানে কেন্দ্রে চলে যাবে, মানে এই এইচটাই হয়ে যাবে r, অর্থাৎ h সমান এখানে r, ওকে। তাহলে এখান থেকে বসিয়ে দাও, জি2 সমান দেখো g ইন্টু 1 - r/r, তাহলে এটা হচ্ছে দেখো 0। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, mg2 মানে হচ্ছে w2, ঠিক আছে, এটাও 0, আগেরটা ছিল ধরো w1। তাহলে এই হাইটে এখানে কি হচ্ছে, এই আর হাইটে কি হচ্ছে, যে এখানে যা ওজন ছিল তার ওজনের 1/4 এইটা, আর কেন্দ্রে গেলে ওজনটা 0, আর ওজনটা 0 হওয়ার কারণ তোমরা জানো যে এই পৃথিবীর পৃষ্ঠটা চতুর্দিক থেকে থাকে, এইদিকে এইভাবে রেডিয়ালি আউটওয়ার্ড সবাই সমানভাবে টানছে আর কি, যে কারণে লব্ধি বলটা এই কেন্দ্রে থাকলে 0 হয়ে যায়, যে কারণে তার ওজনটা 0 হয়, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেন, অর্থাৎ 2 এর কোশ্চেনটা দেখো, 2 এর কোশ্চেনটা কি দিয়েছে, 2 এর এ পয়জন অনুপাতের সংজ্ঞা দাও। আচ্ছা, এগুলো খুব সুন্দর করে পিডিএফ এ লেখা আছে, আগেই বলে দিচ্ছি, তাই এগুলো একটু স্কিপ করে যাচ্ছি, শুধু বলে দিচ্ছি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, এই কথাটা অবশ্যই উল্লেখ করবে, ঠিক আছে। স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্বীয় বিকৃতি এবং অনুদৈর্ঘ্য বিকৃতি, এই দুটো অনুপাতই হচ্ছে পয়জনের অনুপাত। অর্থাৎ আমি একটু সংক্ষেপে বলে দিই এখানে, আর লেখালেখিগুলো আগেই বলেছি যে পিডিএফ এ খুব সুন্দর করে পেয়ে যাবে, তাই আগে যেরকম এখানে স্ক্রিন রেকর্ডিং বা স্ক্রিনেতে তুলে দিতাম এই লেখাটা ওই লেখাটা, সেটা আর এখন দেবো না, সবগুলি পিডিএফ এ পাবে, ঠিক আছে। ধরো এই বস্তুটাকে টানার ফলে তার যে অ্যাকচুয়াল লেন্থটা, এইটা ধরো লেন্থ ছিল এল, ওকে, আর তার ব্যাস ছিল এখান থেকে এটা হচ্ছে ডি। এখন টানার ফলে সে বস্তুটা এরকম হয়ে গেছে, অর্থাৎ আয়তন অপরিবর্তিত থাকা মানে সে সরু হয়ে যাবে এবং লম্বাই বাড়বে। ধরো এখান থেকে অ্যাকচুয়াল লেন্থটা ছিল এইটা, ওকে, এইটা ছিল, এখন এল পরিমাণ দৈর্ঘ্য বেড়েছে, আর অ্যাকচুয়াল যে তার যে ব্যাস, এবং তার যে ব্যাসটা কমেছে, অ্যাকচুয়ালি ছিল এতটা পর্যন্ত, ঠিক আছে, এইখান পর্যন্ত ছিল, তাহলে এই যে এতটুকু কমেছে সেটা হচ্ছে ধরো ডি। তাহলে পয়জন অনুপাত সিগমা সমান হচ্ছে পার্শ্বীয় বিকৃতি, অর্থাৎ পার্শ্বীয় বিকৃতি মানে পার্শ্বীয় ভাবে তার যে কমেছে ডি বাই অ্যাকচুয়াল ব্যাস ডিভাইডেড বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, মানে অ্যাকচুয়ালের সাপেক্ষে কতটা বেড়েছে, এল/এল। নেগেটিভ সাইন নেওয়ার কারণটা হচ্ছে যে টানলে দৈর্ঘ্য যেমন বাড়ছে, এটা কমছে, তার জন্য একটা নেগেটিভ সাইন, ঠিক আছে। এগুলো লিখে দেবে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি ও অনুদৈর্ঘ্য বিকৃতি অনুপাতকে পয়জন অনুপাত বলা হয়। এটি একটি সংখ্যা মাত্র, যেহেতু একই মানে দুটো সমজাতীয় রাশির অনুপাত, ওকে। আর হচ্ছে আরেকটা কি বললাম, হ্যাঁ, এর মান সাধারণত 0 থেকে 0.5 এর মধ্যেই থাকে প্র্যাকটিক্যালি, ঠিক আছে। নেক্সট, 2 খণ্ড বরফকে একটু জোরে চাপ দিলে বরফ দুটি জোড়া লেগে যায়, এর কারণ কি। তো যখন চাপ দিচ্ছি তাদের যে জাংশনটা, অর্থাৎ এটা 2 এর এ ছিল, 2 এর বি, যে এটা ধরো একটা বরফের চাই, ঠিক আছে, এই জাংশনটাতে ধরো ফাটানো আছে, মানে কাটা আছে, ছেড়ে যখন চাপ দিচ্ছি তখন এই জায়গাটাতে চাপেতে তরলে গলনাঙ্ক কমে, মনে রাখবে চাপ বাড়ালে গলনাঙ্ক কমে, ঠিক আছে, গলনাঙ্ক কমে, তো কি হয়, ওখানটা গলে যাচ্ছে তাড়াতাড়ি, জল তৈরি হচ্ছে, এরপর আবার যখন চাপটা রিলিজ করছি গলনাঙ্ক আবার বেড়ে যাচ্ছে, আবার তারা মানে জমে যাচ্ছে, বরফে পরিণত হচ্ছে, এই যে ঘটনাটা, এটা অ্যাকচুয়াল কারণটাকে বলা হয় পুনঃস্লীভবন, ঠিক আছে, পুনঃস্লীভবন মানে পুনরায় বরফে পরিণত হওয়া আর কি, পুনঃস্লীভবন। নেক্সট, 2 এর অথবা বার্নৌলি উপপাদ্যটি বিবৃত করো এবং ব্যবহৃত চিহ্নগুলি অর্থ সহ গাণিতিক রূপটি লেখো। আর আগের ভিডিওগুলোর তুলনায় এরপরের ভিডিওগুলো টাইম কম লাগবে, তার কারণ অনেক জিনিস আমরা স্কিপ করে যাবো, জাস্ট মুখে বলেই বেরিয়ে যাবো, কারণটা হচ্ছে সেগুলো সব পিডিএফ এ লেখা আছে বলে, ঠিক আছে। আর ওই জন্যই তোমাদেরকে পিডিএফটা দেওয়া, যাতে করে পরীক্ষার টাইমে হ্যান্ড রিটেন জিনিস লেখা জিনিসটা তোমরা হাতের করে যেন পেয়ে যাও,
তখন যেন কোথাও ছোটাছুটি করতে না হয়। তো বার্নৌলি উপপাদ্য কি বলছে আমরা মুখে একটু বলে দিই, ওখানে যেহেতু সুন্দর করে লিখে রেখেছি, পি প্লাস রো জি ভি স্কোয়ার বাই 2g প্লাস এইচ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই কথাটা। তো এটাকে একটু ভালো করে ভাষায় কি লিখবে, যে বার্নৌলি উপপাদ্য ভাষাতে কি লিখবে তাহলে, এটা লিখবে যে আদর্শ তরলের ক্ষেত্রে ধারারেখ প্রবাহ হলে একক আয়তনের চাপ শক্তি, স্থিতিশক্তি আর গতিশক্তি, তাহলে তোমরা মেন যে পয়েন্টগুলো উল্লেখ করবে, আদর্শ তরল, অসান্দ্র, অসংনম্য, ঠিক আছে, এই কথাগুলো উল্লেখ করবে। তাহলে আরেকবার রিপিট করছি, আদর্শ তরলের ক্ষেত্রে অসংনম্য, অসান্দ্র তরলের ক্ষেত্রে ধারারেখ প্রবাহ হলে প্রতি একক আয়তনে চাপ শক্তি, স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল সর্বদা ধ্রুবক থাকে, অথবা এইভাবে উল্লেখ করতে পারে, এটাকে বলে চাপ শীর্ষ, বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ, এদের যোগফল ধ্রুবক থাকে। খুব সুন্দর করে পিডিএফ লেখা আছে, একটু দেখে নিও, ঠিক আছে। আচ্ছা, গাণিতিক রূপ মানে এটাকে বলা হয় চাপ শীর্ষ, এটা হচ্ছে বেগ শীর্ষ, এটা হচ্ছে উচ্চতা শীর্ষ। আরো যদি কিছু লিখতে চাও, জিটা হচ্ছে অভিকর্ষজ তরল, রোটা হচ্ছে তরলের ঘনত্ব, এই কথাগুলো একটু উল্লেখ করে দেবে। ওকে, নেক্সট দেখা হচ্ছে এক মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিপি মাইনাস সিবি সমান আর, চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি লিখতে পারি, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, চিহ্নগুলো প্রচল অর্থে ব্যবহৃত, এইভাবে লিখে দেবে। চিহ্নগুলো মানে চিহ্নগুলো নিয়ে বেশি লিখতে হবে না, প্রচল, ঠিক আছে। ডিকিউ পরিমাণ তাপ দিলে তার আভ্যন্তরীণ শক্তি বাড়ে ডিইউ প্লাস ডিডব্লিউ। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, যখন স্থির আয়তন তখন কোনো কার্য করে না, তুমি সেটাকে লিখবে সিভি, ঠিক আছে, সেটা হচ্ছে এনসিভি মানে হচ্ছে ডিইউ ডিটি। তাহলে এখান থেকে ডিইউ সমান এনসিভি ডিটি, ঠিক আছে, এটা লিখবে। আর স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সিপি সমান, তখন লিখবে এন মানে এনসিপি সমান ডিকিউ ডিটি, ঠিক আছে, এটা একটু ভালো করে লিখে দিচ্ছি, ডিকিউ ডিটি, এটা মনে রাখবে। তাহলে এখান থেকে ডিকিউ সমান এনসিপি ডিটি, এই মানগুলো ওখানে বসিয়ে দাও। আর আদর্শ গ্যাস ফর্মুলা থেকে, আদর্শ গ্যাস সূত্র থেকে পিভি সমান এনআরটি, তাহলে এখান থেকে পিডিভি সমান এনআর ডিটি, ঠিক আছে, এগুলো সব বসিয়ে দাও। অতএব এটা 1 নম্বর সমীকরণ, ধরো এক সমীকরণ থেকে ডিকিউর জায়গায় এটা বসাও এনসিপি ডিটি, ডি এর জায়গায় এটা বসাও এনসিভি ডিটি, ডিডব্লিউ জায়গায় এটা বসিয়ে দাও এনআর ডিটি, ডিটি গুলো কাটিয়ে দাও, এন গুলো কাটিয়ে দাও, তাহলে সিপি সমান সিভি প্লাস আর, বা সিপি মাইনাস সিবি সমান আর, এইটুকুই করবে, বেশি কিছু লিখতে যাও না, ঠিক আছে, প্রমাণিত। ওকে, এটাই আদর্শ গ্যাস সমীকরণ। মোলার গ্যাস আপেক্ষিক, একটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর একটা হচ্ছে স্থির আয়তনের মোলার আপেক্ষিক তাপ, তাদের যে বিয়োগফল সেটা আর এর সাথে সমান হয়, অর্থাৎ গ্যাস কনস্ট্যান্ট। নেক্সট পরেরটা, এন মোল গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালের সমীকরণটি লেখো। আচ্ছা, সুন্দর করে লেখা আছে, আবারও বলছি পিডিএফ এ, আমি একবার জাস্ট লিখে দিচ্ছি, নোটেশন গুলো মুখে বলে দিচ্ছি, ঠিক আছে। খেয়াল করবে, এখনকার ভিডিওগুলো হয়তো 1.5 ঘন্টার বেশি হয়তো হবে না, এর পরবর্তী যে ভিডিওগুলো আসবে, কারণ আগের গুলো হয়তো 2 ঘন্টাও চলে আছে, 2 ঘন্টা 10 মিনিট, তার কারণ ডিটেলসে লিখতে হতো, এখন আর সেই ঝামেলাটা নেই, পিডিএফ এ যেহেতু লেখা থাকছে, ঠিক আছে। তো দেখো, এন মোল গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালের যে সমীকরণটা, বা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, ঠিক আছে, সেটা হচ্ছে পি প্লাস এ ইন্টু এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি, এটাই। ওকে, পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি সমান এনআরটি, যেখানে এ আর বিটা হচ্ছে ধ্রুবক। এখান থেকে আবার একটা তথ্য দিয়ে দিয়েছে, দেখো, মানে এই জায়গাটা বড় করে দিয়েছে, ভ্যান ডার ওয়ালের ধ্রুবক এ ও বি কে ব্যবহার করে পরম উষ্ণতা টি এর রাশিমালাটা নির্ণয় করো। যেহেতু ডিটেলসে পিডিএফ এ লেখা আছে, তোমরা একটু বুঝে নাও জাস্ট, ঠিক আছে। প্রথমে আমরা ভ্যান ডার ওয়ালের ইকুয়েশনটা লিখি। ভ্যান ডার ওয়ালের সমীকরণ থেকে দেখো আমরা কি লিখেছিলাম, পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। এগুলো অ্যাকচুয়ালি কেন এরকম এসেছিল, যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরা হয়েছিল যে গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল নাই, কিন্তু প্র্যাকটিক্যালি থাকে, ফলে সে অ্যাকচুয়ালি যে চাপ দেয়, যেটা আমরা ধরে নিচ্ছি, তার থেকে সে বেশি চাপ দিতে পারে না, মানে অ্যাকচুয়াল যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা চাপটা ধরছি, তার তুলনায় বাস্তব গ্যাসের চাপটা বেশি হবে, ফলে পি এর সাথে একটা কারেকশন মানে টার্ম যোগ হয়েছে। আরেকটা ধরে নিয়েছিলাম যে গ্যাসের যে আয়তন, তার তুলনায় গ্যাস অণুগুলোর আয়তন নগণ্য, নেই বললেই চলে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে গ্যাস অণুগুলোর আয়তন থাকে,
ফলে তাদের যে নড়াচড়া করার জায়গাটা সেটা ওই গ্যাস অণুগুলোর জায়গাটা বাদ দিয়ে বাকিটা কাউন্ট করতে হবে। বাদ দেওয়ার জন্য এখানে একটা মাইনাস টার্ম, এই যে এনবি, এই টার্মটা বিয়োগ হয়েছে। ঠিক আছে, এই ছিল কাহিনী। তো এটাকে এক কাজ করো, আমরা একটু মাল্টিপ্লাই করে দিই। পি ভি স্কোয়ার প্লাস এ এন স্কোয়ার, স্কোয়ারটা নিচে থাকছে ওই দিকে নিয়ে চলে যাবে, এন ভি স্কোয়ার টি, এটা যা আছে তাই থাকবে। ঠিক আছে, এন বি। ওকে, এরপর সবগুলো ভেঙে দাও। পি ভি কিউব প্লাস এ এন স্কোয়ার ভি মাইনাস, তারপর হচ্ছে মাইনাস এন বি পি ভি স্কোয়ার মাইনাস এ এন কিউব বি সমান এন ভি স্কোয়ার আর টি। ঠিক আছে, ভিটাকে চল্লাশি ভাবো, তাহলে এক কাজ করি, পি ইন্টু ভি কিউব। ঠিক আছে, আচ্ছা পি দিয়ে ভাগ করে দেবো লাস্টে, ভি স্কোয়ারটা মাইনাস এন বি পি প্লাস এন আর টি ইন্টু ভি স্কোয়ার প্লাস এ এন স্কোয়ার ইন্টু ভি মাইনাস এ এন কিউব ইন্টু বি সমান 0 করে দাও। তাহলে ভি কিউব মাইনাস এন বাই পি ইন্টু পিবি প্লাস আর টি ইন্টু ভি স্কোয়ার প্লাস এ এন স্কোয়ার বাই পি ইন্টু ভি মাইনাস এ এন কিউব বাই পি ইন্টু বি সমান 0। ঠিক আছে, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আমরা মুছে দেবো এটা কিন্তু, কারণ বড় সমীকরণ। এখন সংকট অবস্থায়, সংকট কন্ডিশন বা সংকট অবস্থায় মানে হচ্ছে ওই পিসি ভিসি, অর্থাৎ ভিটাকে লিখবো ভিসি ক্রিটিক্যাল ভলিউম, পিটাকে লিখবো পিসি আর টিটাকে লিখবো টিসি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা ভিটার সাপেক্ষে আগে বার করি, তাহলে ভি মাইনাস ভিসি সমান 0। তাহলে ভি সমান ভিসি, তখন কন্ডিশনটাকে সিদ্ধ করবে, মানে সমীকরণটা সিদ্ধ করবে। এখানে লিখে রাখছি সমীকরণটা সিদ্ধ হবে। ঠিক আছে, সিদ্ধ হবে মানে সমীকরণটাকে সমাধান করবে আর কি। তাহলে এটাকে কিউব করে দাও, ভি কিউব মাইনাস 3 ভি স্কোয়ার ইন্টু ভিসি প্লাস 3 ভি ইন্টু ভিসি স্কোয়ার। ঠিক আছে, মাইনাস ভিসি কিউব সমান 0। ওকে, এই ভিটা চল্লাশি হিসাবে এই দুটোকে তুলনা করো, তাহলে আমাদের মান পেরিয়ে যাবে। দেখো ভি কিউবের সহগ, এখানে ভি কিউবের সহগ 1, এখানে কি আছে ভিসি, তো এগুলো আমি একটু লিখে রাখছি। দেখো 3 ভি স্কোয়ার, ভিসি মানে ভি স্কোয়ার সাপেক্ষে বার করো, ভি স্কোয়ার এখানে কোএফিসিয়েন্ট কি আছে, এন বাই পি, পি পি কেটে আছে এখানটা, তাহলে বি এন বি প্লাস আর টি বাই পি, আমি এখানে একটু লিখে রাখছি এন বি প্লাস আর টি বাই পি সমান কি পাচ্ছি, দেখো ভালো করে দেখো, ভি স্কোয়ারের যে সহগটা ভি স্কোয়ার আর এখানে ভি স্কোয়ার 3 ভি সি, এখানে আছে এন বাই পি ইন্টু পিবি প্লাস আর টি, পিটাকে কেটে দিচ্ছে এখানে, তাহলে এন বি প্লাস আর টি বাই পি সমান হচ্ছে 3 ভি সি, এটা একটা পেলাম। ঠিক আছে, আমি আর এত লিখবো না, বললাম যে পিডিএফ এ যেহেতু লেখা আছে শুধু দেখে নাও। আচ্ছা, এখানে ভি এর টার্মটা কনসিডার করো, এখানে ভি এখানে ভি, তাহলে এ এন স্কোয়ার বাই পি। ঠিক আছে, আর এখানে হচ্ছে 3 ভি সি স্কোয়ার, এ এন স্কোয়ার বাই পি সমান 3 ভিসি স্কোয়ার। ওকে, আর ভিসি তা হোল কিউব, এটাকে মানে তুলনা করো ভিসি কিউবের সাথে, মানে ধ্রুবক পদের সাথে, ভিসি কিউব সমান এ এন কিউব বাই পি ইন্টু বি, তাহলে এ এন কিউব বাই পি, আচ্ছা কি লিখলাম, এ এন কিউব বাই পি ইন্টু বি সমান ভিসি কিউব। এই তিনটাকে সমাধান করে আমরা টিসিটা বার করব। ঠিক আছে, তো আগে ভিসিটা আগে বার করে নিই, এন গুলোকে সব 1 বসিয়ে দাও। এক কাজ করি, আমরা এই সমীকরণটাকে আরেকটু এইভাবে লিখছি, 1 মোলের জন্য, 1 মোলের জন্য কি করছে দেখো, ভি কিউব, অর্থাৎ ভি কিউব মাইনাস 1 বাই পি ইন্টু পিবি প্লাস আর টি। ঠিক আছে, ভি স্কোয়ার প্লাস এ বাই পি ইন্টু ভি মাইনাস এ বাই পি ইন্টু বি সমান হচ্ছে 0। এই দুটোকে এরপর তুলনা করলে, তাহলে এক কাজ করবো, এখানে এনগুলো আমরা 1 করে নিচ্ছি, আমরা পরে অন্য লাইনে লিখি, এটা একটু মুছি। এরপর আমাদের সমাধান এটা। ঠিক আছে, তো ক্রিটিক্যাল কন্ডিশন বার করতে হবে এইভাবেই, একটু ক্রিটিক্যাল আছে আর কি, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তো ওখানে দেখো, তাহলে বি প্লাস এন গুলো সব 1 বসিয়ে দাও, আর টি বাই পি সমান হচ্ছে 3 ভিসি। ওকে, আচ্ছা এইটা দেখো এ বাই পি সমান হচ্ছে দেখো 3 ভিসি স্কোয়ার। ঠিক আছে, আর এইটা দেখতে পাচ্ছি এ বি বাই পি, এখানে লিখছি আমি, এই দিকটা মুছে দেবো আর কি, এ বি বাই পি সমান ভিসি কিউব। এক কাজ করে এখানে লিখে দিই সব মুছে দিয়ে, এ বি বাই পি সমান ভিসি কিউব, সব মুছে দিলাম, আমাদের কাজ কমপ্লিট। আর এটার সাথে তুলনা করে বার করেছি, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এগুলো পর মুছে রাখছি, তোমরা একবার ভালো করে প্র্যাকটিস করে নেবে। 3 ভাজিত 2। ঠিক আছে, ওইখানে দেখো ভিসি কিউব বাই 3 ভিসি স্কোয়ার, অর্থাৎ ভিসি কিউব বাই 3 ভিসি স্কোয়ার
এইটা ভাজিত এটা এ বি বাই পি বাই এ বাই পি, মানে এখানে কাটাকাটি করলে বি। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, ভিসি বাই 3 সমান বি, ভিসি বাই 3 সমান বি। তাহলে এখান থেকে ভিসি মানে ক্রিটিক্যাল ভলিউম হচ্ছে 3b। এটা অলরেডি একটা পেয়ে গেলাম, এটা আমাদের লাগবে, যদি এটা বার করতে বলেনি কিন্তু লাগবে। আচ্ছা কাজ করো, এই ভিসির মানটা এরপর কোথায় বসাবে বলো তো, যেখানে একটাতে বসাবো এইটাতে বসাও। তাহলে 2 থেকে ভিসির মান বসাও। এ বাই পিটা তখন হবে পিসি সমান 3 ইন্টু ভিসি স্কোয়ার, তো তাহলে 3b তার হোল স্কোয়ার মানে 27b স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি, পিসি মানে ক্রিটিক্যাল প্রেসার সমান হবে দেখো এ বাই 27b স্কোয়ার। এটা একটা পেয়ে গেলাম। এরপর ক্রিটিক্যাল টেম্পারেচার যেটা বার করতে বলেছে, মানে কোশ্চেনটা কেমন ঘুরিয়ে দিয়েছে দেখছো, এগুলো না বার করলে কিন্তু তোমরা বার করতে পারবে না, যে একবারে টিসিটা বেরিয়ে যাবে সেটাও না, ঠিক আছে। তো এরপর এখানে টিসি কোথায় আছে, একটাতেই আছে। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে এক থেকে বসিয়ে দাও, বি প্লাস আর টিসি বাই পিসি সমান 3 ভিসি, সবগুলোর মান বসিয়ে দাও। এগুলো নিচেটা মুছে দিয়ে এরপর ওইখানে দেখো পিসি টিসি ভিসি যা আছে সব বসিয়ে দাও। তাহলে এখান থেকে দেখো বি প্লাস আর টিসি, পিসি মানে হচ্ছে তোমার এটা এ বাই 27b স্কোয়ার, এ বাই 27b স্কোয়ার সমান 3 ইন্টু ভিসি মানে কত 3b মানে হচ্ছে 9b। তাহলে এখান থেকে দেখো বিটাকে এইদিকে নিয়ে চলে যাও, তাহলে এখান থেকে পাচ্ছি আর টিসি আর নিচে হচ্ছে এ বাই 27b স্কোয়ার, তো তাহলে 27b স্কোয়ার বাই এ সমান পাচ্ছি দেখো এই বিটাকে ডান দিকে নিয়ে গেলে 9b মাইনাস বি মানে 8b। এক কাজ করি বিটা একটা কেটে দিই, ঠিক আছে, এই একটা বি কেটে দিচ্ছি। তাহলে এখান থেকে কি পেলাম, আর টিসি ইন্টু 27b বাই এ সমান 8। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো টিসি সমান 8a বাই 27 আর বি, 8a বাই 27 আর বি। এটাই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল টেম্পারেচার, ঠিক আছে। আমি মুখে বলছি অত আমি লিখিনি কিন্তু, যে ভিসি মানে ক্রিটিক্যাল ভলিউম, পিসি মানে হচ্ছে ক্রিটিক্যাল প্রেসার, টিসি মানে ক্রিটিক্যাল টেম্পারেচার। যে মানে যে ওই ক্রিটিক্যাল টেম্পারেচার ভলিউমে গেলে কি হয়, জাস্ট গ্যাসটাকে একটুখানি চাপ দিলেই আমরা তরলে পরিণত করতে পারবো, এটাই হচ্ছে কন্ডিশন। তো সেই সময় গ্যাসটা যে কন্ডিশন তার এই শর্তগুলো পূরণ করতে হয়, ঠিক আছে। এদের মান দেওয়া থাকে দেখবে, যাকে তোমাদের অঙ্ক করতে হচ্ছে না, শুধু থিওরিটি প্রমাণ করতে হলো। পরেরটা এসো, বিভিন্ন আদর্শ গ্যাসের উষ্ণতা সমান হলে ওদের অণুর আরএমএস গতিবেগ কি সমান হবে ব্যাখ্যা করো। ওই যে বললাম যেখানেই ভাষা মানে যেখানে ব্যাখ্যামূলক ভাষা সেগুলো সব পিডিএফে, আমি শুধু হালকা করে বলে যাচ্ছি। দেখো সি আরএমএস বেগের মান কত হয়, √3RT বাই এম, ঠিক আছে। তো তাহলে বলেছে উষ্ণতা মানে টিটা একই সবার জন্য, টিটা একই, তাহলে C1:C2:C3 ডট করে মানে সবার যদি অনুপাত বার করি কার উপর ডিপেন্ড করছে, 3RT সবার জন্য কেটে যাবে। পড়ে থাকছে দেখো 1/√M1:1/√M2 1/√M3, এইভাবে আসতে থাকবে না, মানে প্রত্যেকটা আলাদা হবে। কার জন্য আলাদা হবে, এম এর জন্য। অর্থাৎ এখান থেকে লিখবে সি প্রপোর্শনাল টু 1/√M, প্রত্যেকটা এমটা হচ্ছে আণবিক ভর, ঠিক আছে, আণবিক ভর। তো প্রত্যেকটা গ্যাসে আণবিক ভর যার আলাদা, তাই তাদের সিআরএমএস বেগটা আলাদা হবে। যার এমটা কম হবে মানে আণবিক ভর যা কম হবে অর্থাৎ হালকা, তার ক্ষেত্রে মানে ছটাছটিটা বেশি হবে, যেমন হাইড্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাস এদের ক্ষেত্রে ছটাছটি বেশি। আবার ধরো কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এদের ক্ষেত্রে মানে কম হবে, কারণ ওদের আণবিক ভরটা বেশি আর কি। তো হাইড্রোজেন আর এদের ক্ষেত্রে সিআরএমএসটা বেশি, কারণ তাদের আণবিক ভরটা কম, ঠিক আছে, হালকা। নেক্সট পরেরটা এসো, একটি গ্যাসে প্রতিটি অণুর স্বাধীনতার মাত্রা এফ হলে দেখাও যে ওই গ্যাসের ক্ষেত্রে গামা সমান 1+2/f, যেখানে গামাটা হচ্ছে সিপি/সিবি চিহ্নগুলি প্রচলার্থে ব্যবহৃত। এর আগের মডেল পেপারে এটা ছিল দেখো, ঠিক আছে। এন মোল গ্যাসের যাদের ধর ডিগ্রিজ অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা হচ্ছে এফ, মোট আভ্যন্তরীণ শক্তি এখান থেকে শুরু করবে। আভ্যন্তরীণ শক্তি এর যে রাশিমালাটা হয় ইউ সমান F/2 nRT, ঠিক আছে। তো এটা লিখবে, অতএব ডিইউ ডিটি এইটাই হচ্ছে আমাদের সিভি, মানে হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। আচ্ছা এই ভাষাগুলো আর না লিখলেও চলে, কারণ মুখে বলছি মানে লেখা হয়ে যাচ্ছে, তোমরা পরিচিত হয়ে গেছে অলরেডি এটা, ঠিক আছে। তাহলে এখান থেকে ডিউ ডিটি সাপেক্ষে ডেরিভেটিভ করলে টিটা চলে যাচ্ছে 1, বাকিগুলো পড়ে থাকছে হাফ অফ F ইন্টু N ইন্টু R, ঠিক আছে। এটা N মোল, অতএব 1 মোলের জন্য আমাদের 1 মোলের জন্য বার করতে হয়, কারণ না হলে রিলেশনটা, ঠিক আছে। 1 মোল গ্যাসের জন্য তাহলে এক কাজ করে এটাকে ইউ প্রাইম নাম দাও, এটাকে ডিইউ ডিটি নাম দাও,
মানে n দিয়ে ভাগ করার পর এটা, তাহলে হাফ অফ f ইন্টু আর। ওকে, অতএব সিভি সমান, এটা হচ্ছে সিভি, ঠিক আছে। আর সিপি সমান বার করার পর সিপি সমান সিভি প্লাস আর। সিভি মানে হচ্ছে এটা হাফ এফ আর প্লাস আর, তাহলে এফ বাই টু প্লাস ওয়ান ইন্টু আর। আর গামা মানে কি হয়, গামা সমান সিপি বাই সিভি, ঠিক আছে। সিপি মানে হচ্ছে তোমার এটা এফ বাই টু প্লাস ওয়ান ইন্টু আর বাই এফ বাই টু ইন্টু আর। আরগুলো কেটে দাও, দেখো মান চলে এসছে। এফ বাই টুটাতে কেটে দাও, ওয়ান প্লাস টু বাই এফ। অতএব গামা সমান ওয়ান প্লাস টু বাই এফ, প্রুফড। ঠিক আছে, সিম্পল প্রমাণ, অনেকবার পরীক্ষাতে এসছে তোমাদের, শুরুটা এইভাবে করবে, অল্পতেই প্রমাণটা হয়ে যাবে। ওকে, পরেরটা এসো। এছাড়া আরো ডিটেলস ভাষার জন্য তোমরা পিডিএফটা দেখবে, কিন্তু ওখানে ভালো করে লেখা আছে। নেক্সট, কোথায় গেল 5-এরটা। সাধারণ উষ্ণতায় গ্যাসের তুলনায় কঠিন পদার্থের মধ্যে শব্দের গতিবেগ বেশি, এর কারণটা ব্যাখ্যা করো। ওই যে বললাম ভাষা কোশ্চেন মানে ব্যাখ্যামূলক, সেগুলো এত বোর্ডে লিখতে যাবো না, তাহলে অনেক কালি শেষ হয়ে যাবে, সময় যাবে এগুলো। আচ্ছা, কোশ্চেনটা যে সাধারণ উষ্ণতায় গ্যাসের তুলনায় কঠিন পদার্থের মধ্যে শব্দের গতিবেগ বেশি, তার কারণ গ্যাসের ক্ষেত্রে কি হয় বলতো, গ্যাসের ক্ষেত্রে অণুগুলো, এটা তো একটা আবদ্ধ পাত্রের গ্যাস আছে, এখানে একটা এখানে একটা এখানে একটা ফাঁকা ফাঁকা থাকে। আর কঠিনের ক্ষেত্রে কি হয়, খুব দ্রুত মানে একদম ক্লোজলি ভাবে থাকে অণুগুলো, বোঝা যাচ্ছে। ফলে কি হয়, এর যে কম্পনজনিত শক্তি, লিখে দিচ্ছি একটু হালকা করেই লিখছি, কম্পনজনিত শক্তি বা কম্পন, মানে এক কথায় কম্পন, সেটা এখান থেকে ট্রান্সফার করাটা খুব ক্রিটিক্যাল হচ্ছে, কারণ মাঝখানে একটা ডিস্টেন্স পড়ে যাচ্ছে না, এই অণুটা একে দিলে তারপরে এই আবার পরেরটাকে দেবে, এইভাবে শব্দ ফলো করে, ঠিক আছে। কিন্তু এইটাকে থেকে খুব ক্লোজ থাকার জন্য সঙ্গে সঙ্গে এরা একে অপরকে ট্রান্সফার করে দিতে পারে, যে কারণে শব্দের মধ্যে কঠিনের মধ্যে শব্দের গতিবেগ অনেক বেশি। মনে থাকবে যে তোমরা এইভাবে লিখবে যে কঠিন পদার্থের অণুগুলো খুব ক্লোজলি ভাবে প্যাক থাকে, মানে বাংলায় লিখবে খুব ঘনভাবে সন্নিবিষ্ট থাকে, কিন্তু গ্যাসীয় পদার্থের অণুগুলো অনেক ফাঁকা ফাঁকা থাকে, ফলে কঠিন পদার্থের অণুগুলো খুব সহজে একটা অণু থেকে অপর অণুতে তাদের যে শব্দ কম্পনজনিত শক্তি সেটাকে ট্রান্সফার করতে পারে বা সঞ্চালিত করতে পারে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না, তাই কঠিনের মধ্যে শব্দের বেগ অনেক গুণে বেশি, খুব দ্রুত হারে সেগুলো সম্ভব হয় আর কি। ঠিক আছে, খুব সুন্দর করে পিডিএফ এ পয়েন্ট বাই পয়েন্ট লেখা আছে, দেখে নেবে। ওকে, নেক্সট 5-এরটা। 5-এর প্রথমেরটা হলো 5-এর অথবা। সরল দোলগতি সম্পন্নকারী একটি কণার গতি সমীকরণ x সমান এত, দোলকটি বিস্তার নির্ণয় করো। খুব সোজা অঙ্ক এগুলো। সাইন আর কস তাহলে কি করতে হবে বলেছি, x সমান 12 সাইন ওমেগা টি প্লাস 5 কস ওমেগা টি। এই ধরনের অঙ্ক সাইন আর কস যখন থাকবে কি করবে, এই যে সহগটা রয়েছে আর এই যে সহগটা রয়েছে এদের মানে রুট ওভার অফ করে কমন নিয়ে নাও, অর্থাৎ স্কোয়ার করো দিয়ে যোগ করো তার রুট করে নাও, তাহলে এটা হবে 144 প্লাস 25 রুট 169। মানে এটা তোমরা জানো পিথাগোরাসের নাম্বার, 12, 5 আর 13 এগুলো হচ্ছে পিথাগোরাসের নাম্বার, অর্থাৎ এটাকে 13 কমন নাও। ঠিক আছে, তাহলে এখান থেকে হবে 12/13 সাইন ওমেগা টি প্লাস 5/13 কস ওমেগা টি। তোমরা এবার ত্রিভুজ দেখিয়ে দিতে পারো, এই একটা ধরো ত্রিভুজ, এটা হচ্ছে ফাই অ্যাঙ্গেল, ফাইয়ের সামনে এটাকে আমরা কস ধরবো, তাই তো, তাহলে 12টা হচ্ছে কস মানে ভূমি হবে, এটা 5, এটা তখন 13, মানে কস ফাই বলা মানে কি 12/13কে কস ফাই, সেইভাবে লিখবো আর কি, কস ফাই সাইন ওমেগা টি প্লাস সাইন ফাই কস ওমেগা টি। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো 13 সাইন অফ ওমেগা টি প্লাস ফাই, তো এটা দেখো x সমান, আর x সমান a সাইন অফ ওমেগা টি প্লাস ফাই এর সাথে তুলনা করো, তাহলে এটা কত হচ্ছে 13, তাহলে a সমান 13 সেন্টিমিটার দিয়েছে এটা, তাহলে বিস্তারটা হবে 13 সেমি। দেখা মাত্র এগুলো অ্যান্সার করতে পারবে, তবে যেহেতু তোমাদের লিখে করতে হবে তাই লিখে, যদি এটা টিক মার্কের কোশ্চেন হতো মানে এমসিকিউ কোশ্চেন হতো দেখা মাত্রই অ্যান্সার বার করতে পারো, রুট ওভার 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার মানে হচ্ছে 13। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, সেকশন বি, এরপর আমাদের সেকশনে কমপ্লিট, সেকশন বি আসছে। পরের কোশ্চেনে দেখো, মুক্তিবেগ কাকে বলে। আবারও বললাম সংজ্ঞায়িত কোশ্চেন, এগুলো সব পিডিএফ এ পাবে। যে বেগে কোনো গ্রহ থেকে বা পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো বস্তুকে ছুঁড়ে দিলে সেটা তার মাধ্যাকর্ষণ শক্তির বাইরে চলে যায় এবং অসীমে চলে যায় আর ফিরে আসে না, সেটা হচ্ছে সেই গ্রহের বা সেই পৃথিবী পৃষ্ঠের মুক্তিবেগ। ঠিক আছে, নেক্সট। কৃত্রিম উপগ্রহ বস্তুর ওজন শূন্য বোধ হয় কেন, এটা একটা আমি ডেরিভেশনটা বোঝাচ্ছি। তো দেখো, এটা ধরো একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারপাশে 8 ব্যাসার্ধের কক্ষপথে ঘুরছে, 8 ব্যাসার্ধ মানে যে পৃথিবীর সেন্টার থেকে ওইটার যে ডিস্টেন্স, মিডল পয়েন্টের ডিস্টেন্স সেটা হচ্ছে 8। এখানটা একজন নভোচারী বা মহাকাশচারী বসে আছে। ঠিক আছে, আমি হালকা করে লিখতে, কিন্তু বেশি কিছু লিখবো না। একবার আমরা আলোচনা করবো মহাকাশচারীর কথা, আর একবার আলোচনা করবো পৃথিবী মানে কৃত্রিম উপগ্রহের কথা। তাহলে দেখো, কৃত্রিম উপগ্রহের জন্য আমরা কি লিখবো, ধরো কৃত্রিম উপগ্রহটার যে ভর সেটা হচ্ছে m প্রাইম, তাহলে ওজন কত
ওজনটা হচ্ছে এম প্রাইম ইন্টু জি, ঠিক আছে, এম প্রাইম ইন্টু জি প্রাইম, অ্যাকচুয়ালি ওখানে তার ইয়েটা অভিকর্ষ ত্বরণ জি প্রাইম। আর এখান থেকে এটা কাকে যোগান দেবে, মানে এর মধ্যবর্তী যে ওজনটা সেটা যোগান দেবে অভিকেন্দ্র বলে এটা ঘোরার জন্য। তাহলে এই অভিকেন্দ্র বল এম প্রাইম ইন্টু ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে দেখো জি প্রাইম মানে হচ্ছে ভি স্কোয়ার বাই আর, এটা একটা করে রাখলাম। এরপর আলোচনা করবো ভিতরে যে মহাকাশচারী বসে আছে তার ক্ষেত্রে দেখো তাকেও কিন্তু পৃথিবী এইদিকে টানছে, ঠিক আছে, পৃথিবী টানছে এইদিকে। আর এই যে পাটাতনটার উপর বসে আছে, ধরো মানে মহাকাশযানটার ভিতরে বসে আছে, তার একটা উপর দিকে প্রতিক্রিয়া বল কাজ করছে না, মানে তুমি যদি তলেতে বসে থাকো তোমার উপর দিকে একটা প্রতিক্রিয়া বল অবশ্যই কাজ করবে, যদি নিচেতে তল না থাকে তাহলে প্রতিক্রিয়া বল দেওয়ার কেউ নাই, ঠিক আছে। সেক্ষেত্রে দেখো এর অ্যাকচুয়াল ওজন কিভাবে কমছে, দেখো এর উপর দিকে প্রতিক্রিয়া বল আর তার ওজনটা নিচের দিকে, মানে সেই জায়গাটা বসে আছে নিচের দিকে ওজন, তাহলে এটার ক্ষেত্রে এম জি ভাবো, ছোট হাতের এম, ঠিক আছে। তাহলে এখানে লিখছি মহাকাশচারীর জন্য, মহাকাশচারীর জন্য, মহাকাশচারীর জন্য, তাহলে আমরা লিখছি দেখো এম জি মাইনাস এন, ওকে, মানে সে বসে আছে নিচের দিকে, তার অবশ্যই ওজনটা বেশি ধরে নিচ্ছি, না হলে তো সে উপর দিকে উড়ে চলে যাবে। আর প্রতিক্রিয়া বলটা মাইনাস এন, এই দুটো লব্ধি বল কি যোগান দিচ্ছে, এম জি প্রাইম মাইনাস এন, মানে এইখানে অভিকর্ষ ত্বরণ কিন্তু জি প্রাইম, আর এই পৃথিবী পৃষ্ঠের উপর হলে জি হতো এটা আর কি। তো এটা তার অভিকেন্দ্র বলে যোগান দেবে এর জন্য, মানে মহাকাশে যা ঘুরছে তার ভর হচ্ছে ছোট হাতের এম, তাহলে ভি স্কোয়ার বাই আর, বুঝতে পেরেছি। অর্থাৎ সেই যে বসে আছে তাকে তো পৃথিবী টানছে এইদিকে, তাহলে এম জি প্রাইম তার ওজনটা, আর উপর দিকে একটা প্রতিক্রিয়া বল কাজ করছে কারণ সে একটা তলের উপর বসে আছে, তল না থাকলে কিন্তু প্রতিক্রিয়া বল থাকে না। তাহলে সেক্ষেত্রে এম জি প্রাইম মাইনাস এন, আচ্ছা এক কাজ করে এইখান থেকে মানটা বসিয়ে দাও, জি এর প্রাইমের মান ভি স্কোয়ার বাই আর বসিয়ে দাও। তাহলে এখান থেকে দেখো এম ইন্টু ভি স্কোয়ার বাই আর মাইনাস এন সমান এম ইন্টু ভি স্কোয়ার বাই আর, খেয়াল করো এটা পুরোটা কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে কি দাঁড়ালো, এনটা জিরো, তাহলে লম্ব প্রতিক্রিয়া বল জিরো, অর্থাৎ আমি হালকা করে লিখছি লম্ব প্রতিক্রিয়া বল জিরো, তার মানে হচ্ছে ওজন শূন্য। তোমরা খেয়াল করে দেখেছো, তোমরা দেখো উপর থেকে নিচের দিকে কত লাভ দাও, ধরো একতলা ছাদ থেকে বা কোনো উপর থেকে ছোটবেলায় খেলা করতে যখন লাভ দিতে, লাভ দেওয়ার সময় কি মনে হতো আমাদের পুরো ওজনহীন মানে হালকা মনে হতো না নিজেদেরকে। সিম্পল প্র্যাকটিক্যাল করে নিজেরা অলরেডি অভ্যস্ত আছো যে যখন আমরা ঝাঁপ দিই তখন কিন্তু আমাদের পায়ের তলে কোনো তল থাকে না, যতক্ষণ আমরা পৃথিবীর উপর এসে না পড়ছি অর্থাৎ আমাদের মানে পায়ের নিচে যতক্ষণ একটা কোনো তল বা মাটির তল কিছু একটা না পাচ্ছি ততক্ষণ কিন্তু আমরা ওজনটা অনুভব করতে পারবো না। তার মানে আমাদের নিচেতে তল না থাকলে উপর দিকে প্রতিক্রিয়া বল দেওয়ার কেউ নাই, প্রতিক্রিয়া বল না দিলে আমাদের নিজেদের ওজনটা আমরা বুঝতে পারবো না, নিউটনের যে তৃতীয় গতিসূত্র, ঠিক আছে। নেক্সট পরেরটা কি বলেছে, আচ্ছা এই কোশ্চেনগুলো আরো ভালো করে পিডিএফ খুব সুন্দর করে ভাষায় দিয়ে লাগাচ্ছে, আমি এখানে এত ভাষা লিখিনি, জাস্ট হালকা করে লিখে গেছি, এমটা কি যেটা কি এত কিছু লিখিনি, তোমরা শুধু বুঝে নাও। এই এমটা হচ্ছে পৃথিবীর ভর, এটা কত কাজে লাগেনি, শুধুমাত্র ক্যাপিটাল এম প্রাইম এটা হচ্ছে মহাকাশযানের ভর, আর ছোট হাতের এম এই যে ভিতরে মহাকাশচারী বসে আছে এই জায়গাটা, ঠিক আছে, সেটা হচ্ছে মহাকাশচারী ভর। ওকে নেক্সট ছয়ের ছয় অথবা পৃথিবীর অভ্যন্তরে ডি গভীরতায় কোনো বস্তুকে নিয়ে যাওয়া হলো, পৃথিবীর ব্যাসার্ধ আর হলে ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণের রাশিমালা নির্ণয় করা, ধরে না পৃথিবী একটি সুষম ঘনত্বের গোলক, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান জি, আগের মডেল পেপারে হয়েছে, একবার জাস্ট সিম্পল ভাবে করে যাচ্ছি। তো ধরো এইটা হচ্ছে পৃথিবী যার ভর হচ্ছে এম, তার ব্যাসার্ধ হচ্ছে আর, তার মানে এম সমান আমি লিখছি 4/3 পাই আর কিউব ইন্টু রো, রোটা হচ্ছে ঘনত্ব, ঠিক আছে, এটা হচ্ছে রোটা হচ্ছে ঘনত্ব। তো কোনো একটা বস্তুকে এ বিন্দু থেকে পি তে মানে এইচ গভীরতা, এটা হচ্ছে এইচ, দেখতে পাচ্ছ এইচ গভীরতায় নামানো হয়েছে, তাহলে দেখানো যায় যে তার উপর মোট দুটো বল কাজ করবে, একটা হচ্ছে এই যে এইচ বেদের একটা খোলক তৈরি হয়েছে, দেখো এই যে এইচ বেদের এইটা, ঠিক আছে, যেটাকে আমি এইভাবে সাইডেড করে দিচ্ছি এই অংশটা, ওকে। তো তার জন্য একটা বল কাজ করে কিন্তু সেই বলটা জিরো, শুধুমাত্র এফেক্টিভ বল কাজ করবে এই যে আর মাইনাস এইচ ব্যাসার্ধের আর একটা পৃথিবী ধরে নাও, পৃথিবীর কেন্দ্রের ভিতর পৃথিবী আর কি, মানে পৃথিবী একটা অংশ, সেই গোলকটার জন্য কাজ করবে, অর্থাৎ পি, আচ্ছা এটা 6 অর পি তে বস্তুটির উপর লব্ধি বল সমান হচ্ছে দেখো এইচ বেদের খোলকের জন্য বল, এটা পরে প্রমাণ করানো যায়, তোমাদের জন্য যেহেতু সিলেবাস নাই তাই প্রমাণটা করা যায় যে কোনো সেলের ভিতরে মোট নেট ফোর্সটা হয় জিরো, ঠিক আছে, যে কোনো সেল বা খোলকের মধ্যে এইচ বেদের খোলকের জন্য বল প্লাস আর মাইনাস এইচ ব্যাসার্ধের গোলকের জন্য বল, তো প্রথমে একটা জিরো পরেরটা এফ ধরো, তাহলে এফ, তাহলে এখান থেকে কি পাচ্ছি এফ মানে 4 মাইনাস এইচ, তো আমাদের যে ফর্মুলা মনে আছে তো, এফ মানে কি হয় গো জি এম বাই আর স্কোয়ার, এখানে কি লিখবে আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার লিখবে, কারণ আর মাইনাস এইচ তার ব্যাসার্ধ, আর এম এর জায়গায় এম প্রাইম লেখো, এম প্রাইমটা হচ্ছে এই গোলকটার ব্যাস মানে ভর, ঠিক আছে, এই ছোটটা, তাহলে এখান থেকে লেখো জি এম প্রাইম এম বাই আর মাইনাস এইচ তার
হোল স্কোয়ার। আচ্ছা, কিছু তথ্য লিখে রাখি। এম প্রাইম মানে হচ্ছে জি ইন্টু 4/3 পাই আর মাইনাস এইচ তার হোল কিউব ইন্টু রো। ঠিক আছে, এম প্রাইম মানে হচ্ছে এই আর মাইনাস এইচ ব্যাসার্ধের গোলকের যে ভর, তাহলে তার আয়তন ইন্টু ঘনত্ব ইন্টু ছোট হাতের এম বাই আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে একটু তথ্য লিখে নাও। আচ্ছা, রো এর মানটা এখান থেকে বসিয়ে দিতে পারো। তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি জি ইন্টু 4/3 পাই আর মাইনাস এইচ, একটা কেটে যাচ্ছে, এই যে এখান থেকে পুরোটা কেটে যাচ্ছে, এটা মাথার একটা কেটে যাচ্ছে, ইন্টু এম। রো এর জায়গায় আমরা কি বসাচ্ছি গো? আচ্ছা, এই জিনিসটা হচ্ছে তখন এম জি। ঠিক আছে, এম জি প্রাইম সমান এটা। রো এর জায়গায় এইখান থেকে বসিয়ে দাও একটু, 3m বাই 4 পাই আর কিউব, এই জায়গাটা থেকে। ঠিক আছে, 3m বাই 4 পাই আর কিউব। কাটাকুটি করো, 4/3 পাইটা কেটে যাচ্ছে, 3 4 পাই, আচ্ছা আর কিছু কাটছে? তাহলে এখান থেকে দেখো এম জি প্রাইম মানে হচ্ছে কি পাচ্ছি, জি এম বাই, এখান থেকে লিখছি আর স্কোয়ার, এই আর কিউবটাকে একটু মডিফাইড করছি, আর মাইনাস এইচ আর একটা আর কে এখানে ঢোকাচ্ছি, ইন্টু এম। তাহলে এই উভয় দিকে এমটা কাটিয়ে দাও, এমটা ছোট হাতের এমটা, আর জি এম বাই আর স্কোয়ার মানে জি, তাহলে এখান থেকে জি প্রাইম সমান জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। এটা হচ্ছে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণের রাশিমালা। এইচ গভীরতায়, ঠিক আছে, এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ। একটু আরো ভালো করে বললাম, লেখাগুলো খুব পিডিএফ এ ভালো করে আছে, তোমরা অত লিখতে গেলে বোর্ডে জায়গা পাবো না আর কি, একটা কোশ্চেনের জন্য অনেক জায়গা লেগে যাবে, তো অতটা যাবো না, যতটুকু লেখা ততটুকু এগিয়ে যাবো। ঠিক আছে, যাতে করে তাড়াতাড়ি ভিডিওটাও কমপ্লিট হয়, নাহলে তোমাদের অত টাইম দিয়ে ভিডিও দেখার সময় কোথায়, এরপর পরীক্ষা এগিয়ে আসছে। ওকে, 7টা তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা, এই যে বললাম ভাষা কোশ্চেন মানে ব্যাখ্যামূলক কোশ্চেন মানে পিডিএফ। ঠিক আছে, বলে দিই একটু। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক মানে হচ্ছে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তন তরলের যে পরিমাণ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হয়, সেটা হচ্ছে তার যে পরিমাণ প্রকৃত প্রসারণ হয় সেটাকেই বলা হয় প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, অর্থাৎ গামা সমান প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এটার মান লিখছি দেখো গামা রিয়েল ভ্যালু, এটা গামা রিয়েল মানে গামা আর সমান হচ্ছে প্রত্যেক একক মানে একক উষ্ণতা বৃদ্ধিতে, তাহলে ডিভি ডিটি, টিটা হচ্ছে বড় হাতের আর কি, ক্যাপিটাল টি, ডিটিটা হচ্ছে একক মানে একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে পরিমাণ তরলে প্রসারণ হয়, ডিবিটা হচ্ছে প্রসারণ। ঠিক আছে, সেটাকে বলা হয় তার প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। একটু ভালো করে লিখবে, এটা ডিটি। ওকে, তো ওখানে ভাষাগুলো লেখা আছে বলে আমি এগুলো স্কিপ করে যাচ্ছি আর কি, আর কিছু নয়। যে ক জায়গায় মানে ফালতু খেটে যাবো, ক জায়গায় এক্সট্রা খাটবো, তার থেকে এক জায়গাতে ভালো করে থাকুক তোমাদের পরীক্ষার জন্য। পরেরটা বলেছে দেখো 0 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে নির্দিষ্ট ভরের জলের আয়তন ও ঘনত্ব কিভাবে পরিবর্তিত হয় তা লেখচিত্রের সাহায্যে এঁকে দেখাও। আচ্ছা, এটা যতটা সম্ভব মনে পড়ছে আমি পিডিএফ এতে শুধু আয়তনটা মনে হয় লেখচিত্রটা দেখিয়েছি, ঘনত্বটা খেয়াল করিনি, এখানে ঘনত্ব বলেছে। ঠিক আছে, তোমরা পিডিএফটা একটু মিলিয়ে নেবে, আমি দুটো এখানে এঁকে দিচ্ছি। 7 বি, তো তোমরা জানো যে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত প্রথমে কমে, 4 ডিগ্রি সেলসিয়াসের আয়তনটা মানে ভিটা কমে, তারপর আবার 4 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস বা যত ইচ্ছা বাড়ায় না কেন সেটা বাড়ে, ভি বাড়ে। এটা বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসারণ, মানে হচ্ছে প্রত্যেকটা পদার্থকে উষ্ণতা দিলে তাপ দিলে মানে উষ্ণতা বাড়লে তার আয়তন বাড়ে, কিন্তু জলের ক্ষেত্রে একটু অন্যরকম, 0 থেকে 4 প্রথমে কমে, তারপর বাকি পদার্থের মতোই জলেরও বাড়তে থাকে এই ঘটনাটা। তো সেটাকে আমি একটু গ্রাফে এইভাবে দেখাচ্ছি দেখো। ঠিক আছে, এখানে দুটো গ্রাফ টেনে নিচ্ছে একবারে, এটা হচ্ছে টেম্পারেচার টি ডিগ্রি সেলসিয়াসে, এটা হচ্ছে রো ঘনত্ব, ধরো গ্রাম পার সিসি, ঠিক আছে সিজিএসি বলছি, আর এটাও ধরো আয়তন, আয়তন এটা হচ্ছে সিসিতে বা সেন্টিমিটার কিউব, এইদিকে টি ডিগ্রি সেলসিয়াস। তো আয়তনের ক্ষেত্রে কমতে থাকে প্রথমে, আর ঘনত্বের ক্ষেত্রে এই জায়গাটা ম্যাক্সিমাম হয় দিয়ে আবার কমতে থাকে। ঠিক আছে, তো তোমরা কাজ করো, এই যে জায়গাটা যেটা সব থেকে নিম্নতম এটাকে 4 ডিগ্রি সেলসিয়াস নাম দেবে। ঠিক আছে, এইখানে সব থেকে ম্যাক্সিমাম যেটা উঠেছে এটাকে 4 ডিগ্রি সেলসিয়াস দেখাবে, এর মাঝেতে ঠিক 2 ডিগ্রি সেলসিয়াস একদম মিডিলে, তোমরা সেইভাবে কিন্তু নামকরণ করবে 2 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আমি লেখার সুবিধার্থে এইখানটা ততটাই ডিস্টেন্স হচ্ছে 6, ঠিক আছে 6, তারপর হচ্ছে 8 10 এভাবে দেখিয়ে দেবে। ওকে, সেলসিয়াস গুলো বারবার লেখার দরকার নেই, এখানে তো লিখেছি একবার। আচ্ছা, এখানেও তাই, এই সেম ডিস্টেন্সে 4, এখানটা 6, এখানটা 8, এখানটা 10। ওকে, এবার দেখিয়ে দেবে। ওকে, ঠিক আছে, আর এইখানে এই যে মানটাকে ভ্যালুটা এখানে দেখাতে পারো, এইখানে ঘনত্বটাকে শুধু দেখাবে, এই মানটা তোমরা অলরেডি জানো, ঘনত্বটা হচ্ছে 1 গ্রাম পার সিসি। ঠিক আছে, ম্যাক্সিমাম ভ্যালু ওইটাই, মানে তার টেম্পারেচার কমালে
ঘনত্ব কমে, টেম্পারেচার এদিকে বাড়ালেও ঘনত্ব কমে। ওকে, আর এটা মূল বিন্দুটাকে 0°C বলতেই পারো, এখানেও তাই। এই ছিল কাহিনী, ঠিক আছে? ভালো করে একটু এঁকে নেবে, খুব সোজা গ্রাফ। অলরেডি অনেকে প্র্যাকটিক্যালটা হয়তো করেও থাকতে পারো। নেক্সট, পরের কোশ্চেন, একটি লোহার সেকেন্ড দোলক ঘড়ি 20°C উষ্ণতায় সঠিক সময় দেয়। 40°C উষ্ণতায় ঘড়িটি দিনে কত সেকেন্ড স্লো বা ফাস্ট যাবে? লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত দেওয়া আছে। আচ্ছা, এক কাজ করো, 20°C থেকে 40 বাড়াচ্ছি, মানে কি? উষ্ণতা বাড়ছে, উষ্ণতা বাড়লে ধাতব পদার্থ দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন সবই তো বাড়ে। তার মানে মোট কথা কার্যকর দৈর্ঘ্য বাড়বে, যে পিণ্ডটা আছে কার্যকর দৈর্ঘ্য বাড়বে। আর দৈর্ঘ্য বাড়লে পর্যায়কাল কি হয় গো, একটু একে দেখায়। তোমরা যারা সিরিয়াস প্রিপারেশন নিচ্ছ অবশ্যই পিডিএফটা মানে ডাউনলোড করে নেবে। হয়তো সামান্য একটা ফিজ 9 টাকার মতো রাখা আছে, তো আশা করি ওইটাতে কারোর চাপ হবে না, সেইভাবেই রাখা আছে আর কি। কারণ পুরোপুরি তো ফ্রি দিলে তখন আর ভ্যালু থাকে না, সেটা একটা ভাবতে হয়েছে, প্লাস একটা পরিশ্রমের ব্যাপার। এটা ধরো একটা সরল দোলক, ঠিক আছে? এটা হচ্ছে তার কার্যকর দৈর্ঘ্য, এই সেন্টার থেকে ধরা হবে, মানে ভর কেন্দ্র যেখানে, সেখান থেকে এটা হচ্ছে এল, মনে থাকবে। আর এটা যে দুলছে, মানে সে যে টাইম নিয়ে দুলছে, সেটা হচ্ছে ধরো পর্যায়কালটা হচ্ছে টি। তো টি এর রাশিমালাটা কি হয়? টি সমান 2π√L/g, এটাই তো জানি। আর উষ্ণতা বাড়ালে তার যে দৈর্ঘ্য প্রসারণ, সেটা কি হয়? টি উষ্ণতায় এল মানে হচ্ছে LT, L0 × 1 + α_t। তাহলে এখান থেকে দেখো LT - L0 সমান, আচ্ছা ওখান থেকে গুণ করে দাও, L0 × α_t, ঠিক আছে? তাহলে এটাকে ডিএল লিখছি, ডিএল সমান L0 × α_t, বা DL/L সমান হচ্ছে α_t। আচ্ছা, এটাকে তখন এল লিখতে পারো, মানে L0 না লিখে আবার এল লিখতেই পারো, যেহেতু এটাকে ডিএল লিখে দিচ্ছে আর কি, ঠিক আছে? তো আলাদা বোঝাতে হবে মোট কথা। এখানে দেখো আমরা এটাকে এক কাজ করি, ln_t মানে লগারিদম নিচ্ছি, ln_t সমান ln of 2π√L/g। তাহলে এখান থেকে ln_t সমান ln 2π প্লাস ln of √L/g, তো এটাকে লিখছি হাফ অফ ln L/g। তার মানে এইভাবে লিখছি ln 2π প্লাস হাফ ln L মাইনাস হাফ ln g। আচ্ছা, এই পার্টটা আলাদা, এখানটা একটু আলাদা করে রাখছি, ঠিক আছে? তো এই জায়গাটা দেখো কনস্ট্যান্ট ln k প্লাস হাফ ln L, কি করলাম বলতো? এই ln হাফ ln g আর ln 2π টা এদিকে নিয়ে এসে একসাথে ln k কনস্ট্যান্ট ধরলাম, তখন আমি পাশে লিখে দিচ্ছি ln k মানে হচ্ছে ln 2π, এটাও কনস্ট্যান্ট, মাইনাস হাফ ln g, এর মান আছে তো সমান কনস্ট্যান্ট, ঠিক আছে? জি এর তার মান আছে 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে কি বললাম? ln t অবকলন করছি, এরপর অবকলন করলে ln t এর জন্য হয় dt/t, এটা হবে 0, এটা হবে হাফ dl/L, ঠিক আছে? তাহলে এখান থেকে dt/t সমান হাফ dl/L। এই dl/L এর মানটা দেখো এখান থেকে বসিয়ে দাও, তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু আলফা ইন্টু টি, টি মানে হচ্ছে উষ্ণতা। আচ্ছা, কাজ করি, এটাকে আলফা থিটা লেখো তো, কারণ টি আর টি একই রকম লাগছে আর কি, আলফা থিটা। তাহলে এখান থেকে দেখো ডিটি সমান টি ইন্টু হাফ ইন্টু আলফা ইন্টু থিটা, এটা একটা ফর্মুলা, ঠিক আছে? বার করে দেখিয়ে দিলাম। ওকে, ফর্মুলাটা পারলে মুখস্থ রাখবে যে কতটা মানে টাইমটা ভ্যারি করছে এতটা। তাহলে এক কাজ করো, ডিটির মানটাকে বার করো। আচ্ছা, কি বললাম যে ফার্স্ট হচ্ছে এলটা বাড়ছে, দেখো টেম্পারেচার বাড়লে, এই যে টেম্পারেচার বাড়লে এলটা বাড়ছে, এল বাড়লে কি হয়? টিটা বাড়ছে, তাই না? টি প্রপোর্শনাল টু √L, আমি এখানে একটু লিখে রাখি যে টি প্রপোর্শনাল টু √L, তাহলে এল বাড়ছে মানে টি বাড়ছে। টি বাড়া মানে কি? এইখান থেকে যে টাইমটা নেবে, এইখান থেকে গিয়ে ফের এখানে গেল, ফের এলো, এই যে টাইমটা নেবে সেই টাইমটা বাড়লো, মানে সে আরো স্লো যাবে, অর্থাৎ ধীরে ধীরে যাবে, তবে তো টাইমটা বেশি নেবে, তার মানে স্লো যাবে। তাহলে একটা উত্তর লিখে রাখলাম, স্লো যাবে না ফাস্ট যাবে, জানতে চেয়েছে স্লো যাবে, কতটা স্লো যাবে সেটাই ক্যালকুলেশন থেকে বার করো, হাফ ইন্টু, আচ্ছা টি মানে হচ্ছে 24 ঘন্টা, টি সমান 24 ঘন্টা, এটাকে সেকেন্ডে করে নাও, 86,400 সেকেন্ড, মানে 3600 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে? এই মানটাকে এখানে বসিয়ে দাও। তাহলে এখান থেকে হাফ ইন্টু 86,400 ইন্টু আলফাটা মান দিয়েছে দেখো 12, কত দিয়েছে একটা 12 × 10⁻⁶, আলফা মান দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁶, থিটাটা টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে দেখো 20 থেকে 40, মানে 40 - 20, সব গুণ করে যা মান আসবে সেটাই অ্যান্সার, 10⁻³ তাহলে এটা দাঁড়াচ্ছে দেখো 10.36 সেকেন্ড, এতটা স্লো যাবে, ঠিক আছে প্রতিদিনে। আচ্ছা, এতটা স্লো, আমি স্লো কথা লিখতে গিয়ে সেকেন্ড লিখে দিচ্ছি, স্লো যাবে। ওকে, ঠান্ডা লাগছে। ওকে ওকে, তাহলে 10.3 সেকেন্ড বা 10.34 সেকেন্ড প্রত্যেক দিন স্লো যাবে, ঠিক আছে? আর এই ক্যালকুলেশনটা তোমাদের বইয়েতে আছে কি নেই আমার জানা নেই, সেই জন্য একটু করে দিলাম, তোমরা পারলে টুকে রাখবে, ঠিক আছে?
নেক্সট পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেন বলছে দেখাও যে রুদ্রতাপ লেখচিত্রের নতি সমউষ্ণ লেখচিত্রের নতির সিপি বাই সিবি গুণ, যেখানে চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত। ওকে, 8-এর দাগ। নতিটাকে বার করবো এইভাবে, নতিটা হচ্ছে ডিপি ডিভি, ঠিক আছে। অর্থাৎ আমাদের যে গ্রাফটা প্লট করি, এইদিকে ধরো ভি, এইদিকে ধরো পি, যেমন এক্স ওয়াই গ্রাফ এরকম হয়। তো এটা হচ্ছে সমউষ্ণ, ধরো সমউষ্ণ, আর এইটা হচ্ছে রুদ্রতাপীয়, এটা হচ্ছে রুদ্রতাপীয়। তো এইটাই দেখাতে হবে আর কি, যে এইগুলো একটু বেশি খাড়া। খাড়া মানে হচ্ছে তার নতিটা মানে একটু বেশি হবে আর কি, নতিটা সমউষ্ণ লেখের থেকে বেশি হবে। তো সেটা দেখানোর জন্য যে এটা হচ্ছে সমউষ্ণ আর এটা হচ্ছে রুদ্রতাপীয়, ঠিক আছে। ডট ডট যেটা রেখেছে এটা রুদ্রতাপীয়। এক কাজ করি, সমউষ্ণর ক্ষেত্রে আমরা জানি পিবি সমান কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এখান থেকে পি অবকলন করে দাও, অবকলন করে পি ডিভি প্লাস ভি ডিপি সমান 0। তাহলে এখান থেকে পি ডিভি সমান মাইনাস ভি ডিপি, তাহলে পিটা প্রেসার, ভিটা ভলিউম। ওকে, তো এখান থেকে ডিভি বাই ডিপি সমান মাইনাস ভি বাই পি, তাহলে ডিপি বাই ডিভি মাইনাস পি বাই ভি, এটা 1 নম্বর। আর রুদ্রতাপীয় ক্ষেত্রে এটা অনেকবার করেছো, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে দেখবে। রুদ্রতাপীয় ক্ষেত্রে কি সমীকরণটা হয়, পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট, এটা ধ্রুবক থাকে, ঠিক আছে। তাহলে এখান থেকে অবকলন করো, আবার অবকলন করে হালকা করে লিখে আছি, ভাষা বেশি লিখছি না। গামা ইন্টু পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু ডিভি, ভি এর জন্য, প্লাস পি এর জন্য হচ্ছে ডিপি ইন্টু ভি টু দি পাওয়ার গামা, ঠিক আছে। ডিপি ইন্টু ভি টু দি পাওয়ার গামা সমান 0, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। তো ভি টু দি পাওয়ার গামা দিয়ে সবাইকে ভাগ করে দাও, তাহলে গামা পি ডিভি বাই ভি প্লাস ডিপি সমান 0। তাহলে এখান থেকে ডিভি দিয়ে ভাগ করে দাও, গামা পি বাই ভি প্লাস ডিভি দিয়ে ভাগ করছি, ডিপি বাই ডিভি সমান 0। তাহলে কি পেলাম, ডিপি ইন্টু ডিভি সমান হচ্ছে গামা মাইনাস গামা পি বাই ভি। তো এখান থেকে দেখো মাইনাস পি বাই ভি, এটা তো একটা নতি, এটাকে ধরো আমি নাম দিলাম M1, তাহলে এটা হচ্ছে গামা ইন্টু M1। তো গামা যেহেতু গ্রেটার দ্যান 1, তাহলে এটা এই ডিপি ডিভিটাকে আমি নামছি ধরো M2, ঠিক আছে। মানে রুদ্রতাপের নতিটাকে নাম দিচ্ছি M2, আর সমউষ্ণ নতিটাকে নাম দিচ্ছি M1। তাহলে এখান থেকে অবশ্যই M2 গ্রেটার দ্যান M1, অর্থাৎ রুদ্রতাপীয় নতির যে নতিটা আর সেটা সমউষ্ণ লেখের নতি থেকে বেশি, ঠিক আছে। এটা এমন কিছু কঠিন নয় না। নেক্সট পরে একটা ভালো অঙ্ক আছে, সেটা খুব ভালো করে করবে। আচ্ছা, রুদ্রতাপ প্রসারণে গ্যাস শীতল হয় কেন? ও গামাটাই তো আবার সিপি বাই সিবি, এটা বলেছে। দেখা হচ্ছে সিপি, তাহলে আমি এই দিকটা একটু লিখে দিচ্ছি, এইখানটা লিখে দিচ্ছি, সিপি বাই গামা গ্রেটার দ্যান 1, তাহলে সিপি বাই সিবি গুণ, অর্থাৎ M2 সমান এইটা ইন্টু M1, ঠিক আছে। এই যে এই গামা M1 মানে হচ্ছে M2, তার মানে M2 সমান সিপি বাই সিবি ইন্টু M1, এইটাই দেখাতে বলেছে আর কি। ওকে, নেক্সট পরেরটা। কানগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে তো, ঠান্ডা লাগছে বলে। ওকে ওকে, রুদ্রতাপ প্রসারণে গ্যাস শীতল হয় কেন? পরেরটা 8-এর বি। দেখো, তাপগতিবিদ্যা ফার্স্ট ল থেকে আমরা কি জানি, ফার্স্ট ল তাপগতিবিদ্যা, ঠিক আছে। আমি অত লিখছি না, আবারও বললাম যে এরপর অ্যাকচুয়ালি আমি একটু কুঁড়ে হয়ে যাচ্ছি এরপর, কারণ তোমাদের অনেকগুলো মডেল পেপার হয়ে গেছে, সেখানে তোমরা বারবার প্র্যাকটিস করে অলরেডি এগুলো একঘেয়ে মিলে যাবে, সেই জন্য আমি অত লেখালেখিতে যাচ্ছি না, মুখে বলে যাচ্ছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি কুঁড়ে নয়, কুঁড়ে হলে কিন্তু তোমাদের ভিডিও দিতে পারতাম না, আসলে তা নয়, যে একটু কুঁড়ে আমি দেখাচ্ছি যাতে করে এগুলো স্কিপ করে যেতে পারি, তাড়াতাড়ি তোমাদের ভিডিওটা শেষ হয়। তো দেখো ফার্স্ট ল থেকে এটা, তাহলে রুদ্রতাপীয় প্রসারণের ক্ষেত্রে কি হয়, বা অ্যাডিয়াবেটিক প্রসেসে রুদ্রতাপীয় প্রসারণে ডিকিউটা 0, মানে কোনো তাপের আদান প্রদান হয় না, তাহলে ডিইউ প্লাস ডিডব্লিউ এটা 0। তাহলে এখান থেকে ডিইউ সমান মাইনাস ডিডব্লিউ, তাহলে এখান থেকে ডিডব্লিউ মানে হচ্ছে দেখো মাইনাস ডিইউ মানে হচ্ছে মাইনাস অফ ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, মানে অন্তিম আভ্যন্তরীণ শক্তি মাইনাস ইনিশিয়াল আভ্যন্তরীণ শক্তি। তাহলে এখান থেকে ডিডব্লিউ সমান হচ্ছে ইউ আই মাইনাস ইউ এফ। এখন গ্যাস প্রসারিত হচ্ছে, রুদ্রতাপীয় প্রসারণ, ধরো এটা একটা পিস্টনকে ঠেলে বার করছে, আমি সাপোজ বলছি এটা একটা পিস্টন, গ্যাস আবদ্ধ আছে, তো ঠেলে বার করছে মানে কি গ্যাস নিজে ওইদিকে ঠেলছে, তাই তো। তার মানে গ্যাস দ্বারা কৃতকার্য, এটা পজিটিভ। অর্থাৎ রুদ্রতাপীয় প্রসারণে এই কথাটা ভালো করে লিখবে, রুদ্রতাপীয় প্রসারণে গ্যাস দ্বারা কৃতকার্য পজিটিভ। গ্যাস দ্বারা যদি আমরা নিজেরা মানে সংনমিত করতাম, গ্যাসকে যদি উপর দিক থেকে চাপ দিতাম, তাহলে গ্যাসের উপর চাপ পড়তো, গ্যাসের আয়তন কমতো, মানে গ্যাসের উপর চাপ পড়ছে মানে গ্যাসের উপর কাজটাকে নেগেটিভ ধরতাম, ঠিক আছে। সে কাজ করতে পারছে না সেটা দেখবো, আমরা যদি উপর থেকে চাপ দিই গ্যাস কাজ করতে পারছে না, গ্যাসের উপর আমরা কাজ করছি, সে যখন প্রসারিত করছে গ্যাস নিজে কাজ করছে, মানে গ্যাস দ্বারা কৃতকার্যটাকে পজিটিভ ধরবো, গ্যাস দ্বারা কৃতকার্য পজিটিভ বা ধনাত্মক। তাহলে ডিডব্লিউটা গ্রেটার দেন 0,
পজিটিভ মানে তো গ্রেটার দেন জিরো, তাহলে এই মানটা অতএব ইউআই মাইনাস ইউএফ গ্রেটার দেন জিরো, তাহলে ইউআই গ্রেটার দেন ইউএফ, ফাইনালি কি দাঁড়াচ্ছে ইউএফ লেস দেন ইউআই। তাহলে কি দাঁড়ালো যে ফাইনাল যে ইন্টারনাল এনার্জি অর্থাৎ অন্তিম আভ্যন্তরীণ শক্তি কমে যাচ্ছে, আর আভ্যন্তরীণ শক্তি কমে যাওয়া মানে টেম্পারেচার কমে যায়। মনে রাখবে আভ্যন্তরীণ শক্তি কমে যাওয়া মানে হচ্ছে টেম্পারেচার কমে যাওয়া। আমি আর অত ভাষা লিখলাম না, বললাম না পিডিএফটা ভালো করে লেখা আছে পিডিএফটা। তো দেখো তাহলে আভ্যন্তরীণ শক্তি যেহেতু কমে যাচ্ছে তার মানে হচ্ছে টেম্পারেচার কমছে, টেম্পারেচার কমে যাওয়া মানে তো ঠান্ডা হওয়া। যেমন একটা সাইকেলের ভাল্ব টিপকে হঠাৎ করে খুলে দিলে করে জোর যখন বাতাসটা বেরিয়ে যায়, তবে কাছে এসে জলবিন্দু আকারে জমতে থাকা যায় না, তার কারণ ওই সময় প্রচন্ড ঠান্ডা হয়ে যায় এবং ঠান্ডা হওয়ার জন্য বাতাসে যে জলীয় বাষ্পগুলো ঘনীভূত ওখানে জমা হয়ে যায়, অর্থাৎ জল আকারে বা তরল আকারে জমা হয়। তাহলে এটা বলে রুদ্রতাপীয় শীতলীকরণ। ঠিক আছে, নেক্সট পরেরটা দেখো 8 অথবা পদার্থ চিত্র। হ্যাঁ এই অঙ্কটা ভালো করে করবে, পরীক্ষাতে বেশ কয়েকটা মডেল পেপারে ধরেছে। তো এখানে কোশ্চেনটা বলেছে পদার্থ চিত্রে 1 মোল পরিমাণ একটি দ্বিপরমাণুক আদর্শ গ্যাসের আবর্ত প্রক্রিয়া লেখচিত্র দেখানো হয়েছে। এবি একটি রুদ্রতাপ প্রক্রিয়া যার মাধ্যমে গ্যাসের আয়তন 32 গুণ বেড়ে গেছে। গ্যাসটি প্রাথমিক অবস্থায় প্রাথমিক তাপমাত্রা 927 ডিগ্রি সেলসিয়াস। এবি প্রক্রিয়ায় কৃতকার্যের মান কত, সিএ প্রক্রিয়ায় কৃতকার্যের মান কত, সমগ্র প্রক্রিয়ায় মোট 1800 ক্যালোরি তাপ শোষিত হলে বিসি প্রক্রিয়ায় কৃতকার্যের মান কত। দেওয়া আছে আর এর মান 2 ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা এই কোশ্চেনটার অ্যান্সার গুলো তোমরা সব এসআইতে বার করো, কারণ ওই যে ডিগ্রি সেলসিয়াসটা আছে না ওইটাকে এসআই করে নিচ্ছি, উত্তরগুলো সব এসআইতে রয়েছে দেখলাম, আমি সেই হিসাবে করে নিচ্ছি। আচ্ছা আর এর মানটা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি, আর সমান হচ্ছে 2 ক্যালোরি মোল ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, তাই তো নাকি ক্যালোরি মোল ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এটাকে 2 × 4.2 দিয়ে গুণ করে দাও, তাহলে এসআইতে হয়ে যাবে। আমি আর এককটা লিখলাম না ছোট হয়ে যাবে বলে, তাহলে 8.4 এসআই এককে। ঠিক আছে, এসআই একক হচ্ছে 8.4, মানে কেলভিন, ক্যালোরির জায়গায় হবে তোমার জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, অর্থাৎ আমি লিখে দিচ্ছি তাহলে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, তো সেক্ষেত্রে দেখো ফার্স্ট আমি বার করবো এবি পথে কৃতকার্য, ডব্লিউ এবি ফর্মুলা মনে আছে আর বাই গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2। তাহলে দেখো এ বিন্দুতে টেম্পারেচারটা T1 ধরো আর এখানে টেম্পারেচারটাকে আমি T2 ধরছি, তো সেক্ষেত্রে আমাদেরকে T1টা বলে দিয়েছে, T1টা হচ্ছে 927 ডিগ্রি সেলসিয়াস, মানে দেখো 927 প্লাস 273 যোগ করে দাও, তাহলে 1200 9 2 11 1200 কেলভিন। T2টা বার করতে হবে, কি করে বার করব, একটা ফর্মুলা আছে দেখো। আচ্ছা এখানে এ থেকে বি আমি এক কাজ করি, এখন এ থেকে বি এর জন্য মানে রুদ্রতাপীয় প্রসারণের জন্য একটা ফর্মুলা হয় না, ওই পি ভি টু দি পাওয়ার গামা থেকে বার করে নাও, অর্থাৎ টি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান হচ্ছে T1 V1 তাহলে T2 ইন্টু ভি2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। তো T1টা বলেছে দেখো 1200 কেলভিন, ঠিক আছে, ইন্টু V1টা বলেছে দেখো এইখানটা বলেছে V1 মানে এই এর যে ভি সেটা সোজাসুজি এটা, তাহলে ভি টু দি পাওয়ার গামা। আচ্ছা গামাটা আরেকটা কথা বলে দিচ্ছে, দ্বিপরমাণু গ্যাস, দ্বিপরমাণুকের জন্য পাশে লিখে রাখি ডাটাগুলো কোথায় লিখি, গামাটা 1+2/f মনে আছে তো, তাই দ্বিপরমাণুকের জন্য স্বাধীনতার মাত্রা হয় 5, 1+2 এর 5 মানে হচ্ছে 7 এর 5 মানে 1.4, অর্থাৎ সমান 1.4। ঠিক আছে, এই শর্টে লিখে রাখলাম, তোমরা একটু বুঝে নেবে। তাহলে এখান থেকে দেখো ভি টু দি পাওয়ার 1.4 মাইনাস 1, T2টা জানতে চেয়েছে, ভি2টা হচ্ছে এখান থেকে দেখো এতে আয়তনটা ছিল ভি আর বেড়ে বেড়ে মানে ভিটা এইদিকে বেড়েছে দিয়ে হচ্ছে 32 ভি, এখানে দেখো গ্রাফে দেওয়া আছে, তাহলে এটাকে লেখো 32 ভি হোল টু দি পাওয়ার 1.4 মাইনাস 1। ওকে, তাহলে এখান থেকে T2 সমান বার করে নিচ্ছি 1200 ভি টু দি পাওয়ার এটা আর ভি টু দি পাওয়ার এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকছে কে 1200/32 টু দি পাওয়ার 0.4, তাহলে 1232 মানে 2 টু দি পাওয়ার 5 আর 0.4 মানে 2/5, তাহলে 1200/2 স্কোয়ার মানে 1200/4, 1200/4 মানে হচ্ছে 300 কেলভিন। তাহলে এখানে কৃতকার্যটা বার করলাম, অতএব ডব্লিউএবি আর এর মানটা বসাও, আর এর মান হচ্ছে এটা 8.4, গামাটা হচ্ছে 1.4 মাইনাস 1, T1টা হচ্ছে 1200 মাইনাস T2টা হচ্ছে তোমার 300, ক্যালকুলেট করে নাও 8.4/0.4 ইন্টু কত হচ্ছে এটা 900, তাহলে এটা হবে 21 ইন্টু 900 মানে 18,900 জুল, এত জুল কাজ করেছে। ঠিক আছে, ডব্লিউএবি বা এবি পথে যে কৃতকার্য সেটা হচ্ছে 18,900 জুল। ঠিক আছে, নেক্সট কি বলেছে, পরেরটা বলেছে যে সিএ পথে কৃতকার্য। আচ্ছা আমি কোথায় লিখে এখানে ছোট করে খুলে দিচ্ছি, ডব্লিউসিএ মানে পিডিভি
মানে হচ্ছে পি ইন্টু ভি1 মাইনাস ভি2। খেয়াল করো সি থেকে এ তো ভলিউমটা ছিল ভি, আর সি এর পরিপ্রেক্ষিতে এই যে ডট ডট করে টেনেছে না, এটা ভলিউমটা হচ্ছে পি ভি, বোঝা যাচ্ছে? ভি সোজা বরাবর এইটাকে ভাবো, এর জন্য ভি, সি এর জন্য ভি, তাহলে ভলিউমটা তো চেঞ্জ হয়নি, তার মানে 0। তাহলে ডব্লিউ সি এ সমান জিরো। এবার আমি একটু মুছে দেবো, বুঝলে, তাহলে বোর্ডে খুলবে না। তো মুছে দিয়ে বাকি পার্টটা করছি। বাকি পার্টটা বলেছে যে তাহলে বিসি প্রক্রিয়া কৃতকার্য কত, সমগ্র প্রক্রিয়া 1800 ক্যালোরি তাপ শোষিত হয়েছে। এক কাজ করি, তোমরা এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। দেখো রুদ্রতাপীয় প্রক্রিয়াতে কি হয়, রুদ্রতাপীয় প্রক্রিয়ায় ডিকিউটাতে 0, ডিকিউটা 0, তাহলে ডি ইউ প্লাস ডি ডব্লিউ এটা 0। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, ডি ডব্লিউ সমান হচ্ছে মাইনাস ডিইউ, আর ডিইউ যেটা অভ্যন্তরীণ শক্তি সেটাই আমাদের তাহলে এখানে দাঁড়াচ্ছে। ঠিক আছে, তার মানে দেখো আমরা এখান থেকে লিখবো যে ডিইউটাকে ডি ডব্লিউ আকারে যদি লিখি, তাহলে ডি কিউ টোটাল যে তাপ যাচ্ছে সেটাই এখানে ডিইউ, ওকে, বা মাইনাস ডিইউ লিখতে পারো। তো সেইটাই হচ্ছে আবার ডি ডব্লিউ। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো আমরা এখান থেকে লিখছি ডি কিউটা হচ্ছে মোট 1800 ক্যালোরি তাপ শোষণ করছে, তাহলে 1800 ইন্টু 4.2 জুলে করে নাও। আর ডি ডব্লিউ মানে হচ্ছে ডব্লিউ এ বি বিসি সব পদগুলো, ডব্লিউ এ বি, ডব্লিউ সি এ, ডব্লিউ বিসি। তো এক কাজ করো, ডব্লিউ এ বির মান পেয়েছে 18,900, ডব্লিউ সি এটা 0 আর ডব্লিউ বিসিটা বার করো। তাহলে এখান থেকে ডব্লিউ বিসি এটাকে গুণ করে দিলে কত হচ্ছে, 18 দুগুণে 36, 4 72, 72 থেকে 75 হবে এটা। তাহলে এটা বিয়োগ করলে হয় 0, 6 থেকে 10 4, 5 থেকে 6 থেকে 9 থেকে 4, 5 থেকে 6 থেকে 9 থেকে 3, হ্যাঁ ঠিক আছে, 11,340 জুল, এখানে মাইনাস আসছে একটা। ঠিক আছে, তাহলে পেয়ে গেলে 3টা মান। ওকে, ভালো করে করবে, প্র্যাকটিস করবে। আর এখানে ডিউটা নিয়ে মাথা ঘামাবে না, এই অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন। নেক্সট 9টা, আদর্শ গ্যাসের গতিতত্ত্বের 3টি মূল অঙ্গীকার লেখো। মুখে বলে দিচ্ছি, পিডিএফ লেখা আছে। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি ধরা হয়েছে, যে গ্যাস অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। 2 নম্বর হচ্ছে যে গ্যাস অণুগুলোর যে মোট আয়তন, পাত্রের যে আয়তন অর্থাৎ গ্যাসের মোট আয়তনের তুলনায় নগণ্য। 3 নম্বর হচ্ছে এদের মধ্যে যে সংঘর্ষ হয় সেই সংঘর্ষগুলো পূর্ণ স্থিতিস্থাপক। ঠিক আছে, পিডিএফ এ ভালো করে লেখা আছে, বুঝে নেবে। ওকে, মুখে এগুলো বলে দেবো, ওগুলোতে বেশি যাবো না, কারণ ওগুলো আমরা পারবে। যেটা পারবে না বা যেটা আটকাতে পারে সেগুলো আমি একটু লেখালেখি করছি। এনটিপিতে অক্সিজেন অণুর বেগ এত হলে এনটিপিতে অক্সিজেনের ঘনত্ব কত? তো এনটিপিতে অক্সিজেন অণুর বেগ বলেছে 4.6 এটা। তাহলে আমরা কি জানি, চাপের রাশিমালা পি সমান 1/3 রো সি স্কোয়ার। তাহলে এখান থেকে রোটা বার করো, রো সমান 3p বাই সি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এনটিপি যখন বলছে না, এনটিপি মানে নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার, তাহলে পি এর মানটা হবে 76 সেমি পারস্তম্ভ চাপ, 76 সেমি এইচজি। ওকে, তো এখানে আমরা কি আকারে লিখবো, তো এটাকে লেখো 1 অ্যাটমসফিয়ার। এসআইতে করো না, না কি করবে সেটাই করো। 3 ইন্টু 1 অ্যাটমসফিয়ার, সিটা বলেছে 4.6 10 টু দি পাওয়ার 4.6 10 টু দি পাওয়ার 4 সেমি পার সেকেন্ড। তাহলে 4 আছে, এটাকে মিটার করে নিলে 10 টু দি পাওয়ার -2 তার হলো স্কোয়ার। ঠিক আছে, এই মানগুলো একটু প্লট করো, দেখো যে মানটা আসছে সেটাই প্রায় 1.44 কিলোগ্রাম পার মিটার কিউব। এটা লিটার অ্যাটমসফিয়ার লিখেছি কিন্তু 1 অ্যাটমসফিয়ার। এসআইতে তার চাপটা কত হয়, 1. এটাকে লিখতে পারো, পি এর মানটা হচ্ছে এসআইতে 1.01325 এত পাস্কাল। ঠিক আছে, এটা লিখতে পারো। তাহলে এটাকে 1.01325 এই আকারে লিখে বার করে নেবে একটু। এটা ইন্টু কত থাকে, একটা 10 টু দি পাওয়ার 5 থাকে, তারপর এই পাস্কাল এককে আনার জন্য এটাকে একটু প্লট করবে। 1.44 ওটা এই এটাই পাস্কাল দিয়েছে, পাস্কাল হয় না, ঘনত্ব একক পাস্কাল হয় না, কিলোগ্রাম পার মিটার কিউব। ঠিক আছে, পরেরটা দেখো। নেক্সট বলেছে, আচ্ছা তাড়াতাড়ি এই সেকশনটা শেষ করলে পরের সেকশন কোথায় গেল, একটি গ্যাসের মধ্যে দুটি তরঙ্গ সেকেন্ডে 10টি সরকম্প সৃষ্টি করে, ওদের তরঙ্গ দৈর্ঘ্য 1 মিটার 1.01 মিটার, ওই মাধ্যমে শব্দের বেগ কত, ভিটা বার করতে হবে। প্রথম তরঙ্গের কম্পাঙ্ক n1 তরঙ্গ দৈর্ঘ্য, যেহেতু তারা বায়ুতে পরিভ্রমণ করছে দুটো তরঙ্গ, তাহলে বেগটা একই মাধ্যমে যাচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য λ1, বেগ v সমান n1 λ1। ঠিক আছে, n1 λ1। আর দ্বিতীয় তরঙ্গের জন্য আমরা এগুলো লিখছি কম্পাঙ্ক n2, তরঙ্গ দৈর্ঘ্য λ2, যেখানে v মানে হচ্ছে n2 λ2। ঠিক আছে, এখন দেখো λ1 বাই λ2 এটা দিচ্ছে 1/1.01। ঠিক আছে, খেয়াল করতে λ2টা বড়, এখান থেকে কাজ করিস v বাই n1 v বাই n2 সমান হচ্ছে 1/1.01। তাহলে এখান থেকে
n2/n1, n2/n1 1/1.01, তাহলে কি দাঁড়াচ্ছে গো, n1টা বড়, n1টা নিচেটা বড়, অতএব n1 সমান n2 ইন্টু 1.01, ঠিক আছে। তাহলে n1টা বড়, তাহলে স্বরকম্পের ক্ষেত্রে আমরা কিভাবে বার করব, স্বরকম্প প্রতি সেকেন্ডে স্বরকম্প সংখ্যা, প্রতি সেকেন্ডে স্বরকম্প সংখ্যা, এটা কত হবে n1 মাইনাস n2, এটা বলেছে 10, তাহলে n1 এর জায়গায় এটা বসিয়ে দাও, এই যে 1.01 n2 মাইনাস n2 সমান 10, তাহলে এখান থেকে 0.01 n2 সমান 10, এখান থেকে n2টা পাচ্ছি কত 10/0.01 মানে 1000 হার্জ, ঠিক আছে। তাহলে n2 যখন পেলাম এই জায়গায় একটা মানে বসিয়ে দাও, অতএব v সমান n2 λ2, তাহলে n2টা পাচ্ছি 1000, λ2টা দিয়েছে দেখো λ2 এটা 1.01 মানে হচ্ছে 10 ইন্টু 101, অর্থাৎ 1010 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। অর্থাৎ তরঙ্গটা বেগ হচ্ছে 1010 মিটার পার সেকেন্ড। সোজা দেখো, আগে বেগগুলো একই মাধ্যমের মধ্যে যাচ্ছে, একই তরঙ্গ একই থাকবে, ঠিক আছে। আর তরঙ্গ দৈর্ঘ্য অনুপাত থেকে কম্পাঙ্কের অনুপাত চেক করো না, তাহলে নিচেটা বেশি আছে মানে n1টা বেশি, অর্থাৎ স্বরকম্পটা n1 মাইনাস n2, না হলে লিখতাম n2 মাইনাস n1, সেই জন্য এটাকে চেক করে নিতে হলো, ঠিক আছে। মানগুলো বসে দাও, চলে আসবে। নেক্সট পরেরটা 10-এর অথবা একটি আবদ্ধ পাত্রে অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ আছে, পাত্রটিতে একটি ছিদ্র করে দিলে কোন গ্যাসটি আগে বেরোবে, কেন? তোমরা গ্রাহামের ব্যাপন সূত্র জানো, তাই না? গ্রাহামের ব্যাপন সূত্র কি বলে, যে ব্যাপনের হার r প্রপোর্শনাল টু 1/√m, ঠিক আছে। m মানে হচ্ছে আণবিক ভর। এখন হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসের মধ্যে দেখো, হাইড্রোজেন গ্যাসের জন্য mটা কত হয়, mটা হচ্ছে দেখো m হাইড্রোজেন অফ, আচ্ছা এটা m1 লিখছি 2, আর অক্সিজেন গ্যাসের জন্য mটা কত হয় m2 লিখছি, সেটা হচ্ছে 2 ষোলো 32 গ্রাম। তাহলে অবশ্যই মানে m1 গ্রেটার দ্যান m2, বা m অক্সিজেন m হাইড্রোজেন m অক্সিজেন বেশি m হাইড্রোজেনের থেকে, m অক্সিজেন বেশি m হাইড্রোজেন, তাহলে এখান থেকে যদি লিখি r হাইড্রোজেন বাই r অক্সিজেন সমান কত হবে 1/√m, তো তাহলে উল্টে যাচ্ছে, m হাইড্রোজেন মানে হচ্ছে 1/√m হাইড্রোজেন বাই 1/√m অক্সিজেন, তার মানে তো √m অক্সিজেন বাই m হাইড্রোজেন, তাহলে কি দাঁড়াচ্ছে যে অক্সিজেনের এখানে দেখো √32/2 মানে হচ্ছে √16 মানে হচ্ছে 4, অর্থাৎ কি দাঁড়ালো, হাইড্রোজেনের ব্যাপনের হার সমান হচ্ছে অক্সিজেনের ব্যাপনের হারের 4 গুণ, তার মানে হাইড্রোজেন আগে বেরোবে, অর্থাৎ হাইড্রোজেন আগে বেরোবে, ঠিক আছে, আগে বেরোবে। এবং কেন বেরোবে তোমরা এই ভাষাটার জন্য একটু পিডিএফটা দেখে নেবে, যে যেহেতু অক্সিজেনের আণবিক ভর বেশি, তাই তো ব্যাপনের হারটা কম, হাইড্রোজেনের ব্যাপনের হার বেশি, মানে হাইড্রোজেন দ্রুত বেরিয়ে আসবে। ওকে, নেক্সট তারপরটা কি বলেছে, আচ্ছা পর সেকশন সি ঢুকেছি, নেক্সট সেকশন সি ক্যালোরিমিতির মূলনীতি, শুধু ভাষা মানে পিডিএফ, ঠিক আছে। তো বলে দিই একটু, যে বাইরে থেকে তাপ শোষণ বা বর্জন না হলে, আর ক্যালোরিমিটারের ভিতরে কোনো নতুন করে তাপ উৎপন্ন না হলে, বা যে পদার্থগুলো থাকবে তাদের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া মানে হচ্ছে তাপমোচী বা তাপ শোষক কোনো রাসায়নিক বিক্রিয়া না হলে, শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ সমান উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ, অর্থাৎ গরম বস্তুটা যতটা তাপ ছাড়বে শীতলটা ততটুকুই তাপ নেবে। শর্ত আছে তার জন্য, যে এক, বাইরে থেকে তাপের আদান প্রদান হবে না, নাম্বার 2 হচ্ছে সেখানে ভিতরে কোনো তাপ উৎপন্ন হবে না বা তাপ শোষণ হবে না, কোনো বিক্রিয়া সেরকম ভাবে হবে না আর কি, ঠিক আছে। নেক্সট তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা লেখো, এটাও ভাষা একটু বলে দিই, কিউ সমান কে এ থিটা টি বাই ডি, ফর্মুলা মনে আছে তাপ পরিবহনের ফর্মুলা, তাহলে কে সমান কিউ বাই টি মানে একক সময় আর কি, এখানে হচ্ছে ডি বাই এ ইন্টু থিটা। তো ধরো এটা একটা ঘনক, ঠিক আছে, এই ঘনকটা আমরা উভয় প্রান্তের মধ্যে, এই যে এই প্রান্ত থেকে এই প্রান্ত ধরো তাপ যাচ্ছে, কিউ পরিমাণ তাপ যাচ্ছে, সাপোজ এর যে লেন্থটা 1 মিটার, তাহলে প্রস্থচ্ছেদটাও 1 মিটার স্কয়ার হবে, মানে একক ঘনক কথাটা বলা হবে, একক ঘনক, অর্থাৎ যার ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার মানে একক, আর দৈর্ঘ্যটা একক, তাহলে ডিটা 1 হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে, ভালো করে দেখো, ডিটা 1 এটা 1, থিটাটাও 1 ভাবো, মানে একক উষ্ণতা ডিফারেন্স এদের দু প্রান্তের মধ্যে, থিটাটা 1 ভাবো, যে হারে তাপ যায় বা একক সেকেন্ডে যে পরিমাণ তাপ যায় সেটা হচ্ছে কে, অর্থাৎ আমি কি বলতে চাইছি, ডিটাকে 1 ভাবো, থিটাটাকে 1 ভাবো, এটাকে 1 ভাবো, টিটাকে 1 ভাবো, সব একক করে দাও, দিয়ে তাহলে পড়ে থাকছে দেখো কে সমান কিউ, এখান থেকে সংজ্ঞা বানানো হবে, যে একটি একক ঘনকের দু প্রান্তের উষ্ণতার পার্থক্য একক পরিমাণ বজায় রাখলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ প্রবাহিত হয় ওই দু প্রান্তের মধ্যে,
সেটাকেই বলা হয় তার তাপ পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, ঘনক কথাটা উল্লেখ করবে, তাহলে বেশি লিখতে হবে না, হলে তোমাকে এটা লিখতে হবে যে একক প্রস্থচ্ছেদ একক দৈর্ঘ্য, এই কথাগুলো উল্লেখ করতে হবে না হলে। ওকে, আর ওই যে বললাম পিডিএফ লেখা আছে, একটু ভালো করে পড়ে নেবে। হ্যাঁ, নেক্সট নিউটনের শীতলীকরণ সূত্র লিখো। আবার ভাষা খুব সোজা দিয়েছে, তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এখানে। তো শীতলীকরণ সূত্র মনে আছে ডিকিউ ডিটি, এটা অনেকবার প্রমাণ দিয়েছে দেখবে, ডিকিউ ডিটি প্রপোর্শনাল টু টি মাইনাস টি জিরো। ঠিক আছে, এখানে উল্লেখ করবে যে 1 নম্বর শর্ত হচ্ছে, এখানে দুটো শর্ত আছে। ঠিক আছে, শর্তগুলো আগে লিখে রাখছি, এগুলো ইম্পর্টেন্ট। পরিবহন হবে না, শুধুমাত্র বিকিরণ আর পরিচালন পদ্ধতি হতে হবে। আর 2 হচ্ছে উষ্ণতার পার্থক্য কম। এগুলো একটু ভাষায় বলে দিচ্ছে, তো পিডিএফটা পড়বে ওইটাই বারবার বলছি আর কি, যে দুটি মানে কোনো বস্তু এবং পারিপার্শ্বিকের মধ্যে উষ্ণতা পার্থক্য কম হলে এবং ওদের মধ্যে পরিবহন পদ্ধতিতে কোনো তাপের আদান প্রদান না হলে শুধুমাত্র পরিচালন এবং বিকিরণ পদ্ধতিতে তাপের আদান প্রদান হবে। ঠিক আছে, সেক্ষেত্রে ওই বস্তু মানে গরম বস্তু কর্তৃক যে তাপ বিকিরণের হার ডিকিউডিটি, সেটা বস্তু এবং পারিপার্শ্বিক তাপমাত্রা, টি জিরোটা হচ্ছে পারিপার্শ্বিক তাপমাত্রা, তাদের পার্থক্যের সাথে সমানুপাতিক। এটা হচ্ছে শীতলীকরণ সূত্র। তাপ হ্রাসের হার লিখবে, এটা তাপ হ্রাসের হার, শীতল হওয়া মানে তো তাপটা কমছে। ঠিক আছে, নেক্সট পরেরটা বলেছে ভরহীন দুটি স্প্রিং এর বল ধ্রুবক K1 K2 একটি স্প্রিং এর এক প্রান্তের সঙ্গে অন্যটি এক প্রান্তে যুক্ত সম্মিলিত স্প্রিং ব্যবস্থায় তুল্য বল ধ্রুবক নির্ণয় করো। তুল্য বল ধ্রুবক, ধরো এই একটা স্প্রিং, ঠিক আছে, যার বল ধ্রুবক আমি বললাম এইটা, এবং এটাকে মানে এর পিছনে আরেকটা স্প্রিং কে লাগিয়ে দিচ্ছি, দিয়ে দেখো ওয়েট ফলো করছি, এটা K1 বল ধ্রুবক, এটা হচ্ছে K2। তো যখন ওয়েটটা দিলাম, তাহলে এই স্প্রিংটা একটু বাড়বে, এই স্প্রিংটা একটু বাড়বে, সেই বাড়ার পর যে অবস্থাটা সেটাকে এইখানে লিখছি। এইটা ধরো বেড়েছে, মানে অ্যাকচুয়াল যে লেন্থটা ছিল এইটা, এখান থেকে এটা x1 বেড়েছে, দিয়ে এরপর এখান থেকে আবার দ্বিতীয় স্প্রিংটা যুক্ত হয়েছে। ঠিক আছে, তো দ্বিতীয় স্প্রিংটাকে আমি এইভাবে দেখাচ্ছি, দিয়েও সে আরো খানিকটা বেড়েছে, মানে কি অ্যাকচুয়াল যে এই যে লেন্থটা বেড়েছে না, দেখো অ্যাকচুয়াল এখান থেকে এটা ছিল স্প্রিং অ্যাকচুয়াল লেন্থ, এইটা প্লাস এইটা, তারপরে যে এটা বেড়েছে সেটা অবশ্যই এই স্প্রিংটা কিছুটা বেড়েছে, এই স্প্রিংটাও কিছুটা বেড়েছে। আমার বোর্ডে লেখার নিচের জায়গা নেই, তো বুঝে নাও যে দুটো স্প্রিং মিলে বেড়েছে, মানে দুটো প্রথমে x1 প্লাস x2 হয়েছে। ঠিক আছে, দুটোর উপরে একই ফোর্স অ্যাপ্লাই হয়েছে, কেননা একটা জায়গা থেকে তো এই ওয়েটটা একটা জায়গা থেকে ঝুলছে, যদি স্প্রিং দুটো ভরহীন বলে দিচ্ছে, মানে কি এই স্প্রিংটা ভর, এর উপর কিছু এফেক্ট ফেলছে না, শুধুমাত্র এই ফোর্সটা মানে এই যে ওজনটা W সমান mg ধরো বা ফোর্স, ঠিক আছে, এটা অ্যাপ্লাই হচ্ছে। তাহলে সেক্ষেত্রে 11 কতগুলো দিয়েছে কোশ্চেন ডি, সেক্ষেত্রে দেখো F সমান K1 x1 মানে হচ্ছে K2 x2, তোমরা জানো যতটা স্মরণ হয় সেটা প্রপোর্শনাল হচ্ছে, মানে তার জন্য যে বল লাগে সে যতটা স্মরণ হবে তার প্রপোর্শনাল। ঠিক আছে, স্প্রিং এ টানতে যে বল লাগে, তাহলে এখান থেকে x1 সমান F/K1 আর x2 সমান F/K2। এখন এই দুটো স্প্রিং এর জায়গায় যদি একটা স্প্রিং দিই, এরকম করে একটা স্প্রিং দিই, ঠিক আছে, যার তুল্য বল ধ্রুবক হচ্ছে K, তাহলে F সমান Kx, x মানে হচ্ছে এখান থেকে এতটা টোটালটা, তাহলে এখান থেকে তুল্য স্প্রিং এর জন্য তাহলে এখানে লিখে দাও একটু F সমান Kx মানে হচ্ছে K, আচ্ছা এটা ভালো করে লিখি, সমান K ইন্টু x1 প্লাস x2, মানে এদের দুটো স্প্রিং মিলে যতটা টেনে বাড়ানো হয়েছে একটা স্প্রিং এ সেই পরিমাণ যদি বাড়ে তার যে তুল্য বল ধ্রুবক আর কি। তাহলে এখান থেকে F/K মানে হচ্ছে x1 প্লাস x2, তাহলে এখান থেকে F/K x1 মানে হচ্ছে এটা F/K1 প্লাস F/K2, তাহলে এখান থেকে 1/K1 প্লাস 1/K2 বা K সমান একটু মাল্টিপ্লাই করে দেবে K1 K2 বাই K1 প্লাস K2। ঠিক আছে, ভালো কোশ্চেন, সোজা কোশ্চেন। ওকে, এটা K1 K2 গুণফল বাই যোগফল বাই K1 প্লাস K2। ওকে, একটু নিচে লেখা হয়ে গেল, একটু খারাপ হয়ে গেল লেখাটা, যাই হোক বুঝে নেবে। পরেরটা 11 অথবা একই আকারে দুটি জলবিন্দু না 8টি জলবিন্দু বায়ুর মধ্যে দিয়ে 2 মিটার পার সেকেন্ড স্থির বেগে পড়ছে, জলবিন্দুটি মিশে একটি বড় জলবিন্দুতে পরিণত হলে ওই জলবিন্দুর প্রান্তিক বেগ কত হবে? তো প্রান্তিক বেগের রাশিমালাটা তোমাদের মনে আছে, প্রান্তিক বেগের রাশিমালাটা কোন একটা বস্তু, ধরো এই সিম্পল একটা বস্তু, ঠিক আছে, এই একটা তরল বা গ্যাসের মধ্যে দিয়ে পড়ছে, যার ঘনত্ব হচ্ছে সিগমা, আর বস্তুটার যে ঘনত্ব সেটা হচ্ছে রো, আর বস্তুটার যে ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর। ঠিক আছে, ভি প্রান্তিক বেগে নিয়ে পড়লে ভি সমান 2/9 ইন্টু আর স্কয়ার ইন্টু রো মাইনাস সিগমা ইন্টু জি বাই ইটাটা হচ্ছে সান্দ্রতাঙ্ক, এটাটা হচ্ছে সান্দ্রতাঙ্ক। ঠিক আছে, তো এখন হচ্ছে তাহলে ভি প্রপোর্শনাল কি দাঁড়াচ্ছে, ভি প্রপোর্শনাল টু আর স্কয়ার, বাকিগুলো সব একই আছে, মানে একই বস্তু পড়ছে, জলকণায় পড়ছে, বাতাসের মধ্যে পড়ছে, বাতাসের ঘনত্ব জলের ঘনত্ব সব ফিক্সড আছে আর কি। তাহলে এখান থেকে দেখো ছোট জলকণার জন্য তার প্রান্তিক বেগটা কত হবে, V1 সমান K
ইন্টু আর স্কোয়ার। আর বড় জলকণার জন্য ভি2 সমান কে ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার। ক্যাপিটাল আর স্কোয়ারটা কত হবে, আয়তনটা কনস্ট্যান্ট, তো সব জলবিন্দুগুলো এখন মিশছে, আয়তন কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে, বড় জলকণার আয়তন 4/3 পাই ক্যাপিটাল আর কিউব সমান 8টা ছোট জলকণার আয়তন 8 ইন্টু 4/3 পাই ছোট হাতের আর কিউব। তাহলে এখান থেকে দেখো ক্যাপিটাল আর কিউব সমান 8 আর কিউব। তাহলে এখান থেকে কি যাচ্ছে, আর সমান 2r। ঠিক আছে, অর্থাৎ বড় আরটা হচ্ছে তার ডবল। তাহলে এখান থেকে দেখো কে ইন্টু 2r তার হোল স্কোয়ার। তাহলে আমরা ভাগ করে দিই v2/v1 সমান কে ইন্টু 2r তার হোল স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু কে। তাহলে দেখছো 4। তাহলে v2 সমান হবে 4v1। v1টা বলেছে v4 ইন্টু 2 মানে 8 মিটার পার সেকেন্ড বেগে সে পড়বে। ছোটগুলো যেহেতু 2 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে, ঠিক আছে, অর্থাৎ ছোটগুলো যেহেতু 2 মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে, তার 4 গুণ বেগ মানে 8 মিটার পার সেকেন্ড বেগে বড় জলকণাটা পড়বে। যেহেতু তার মানে ব্যাসার্ধটা বেড়ে গেছে, তার বেগটাও বাড়বে। ঠিক আছে, নেক্সট পরেরটা, 3 মিটার দৈর্ঘ্য 4 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি তামার তারে এক প্রান্ত থেকে 150 কেজি একটি ভার ঝোলানো হলে এটির দৈর্ঘ্য 2.7 মিলিমিটার বৃদ্ধি পায় এবং ব্যাস এত হ্রাস পায়। তামার ইয়ং গুণাঙ্ক 0.5 এর অনুপাত নির্ণয় করো। ওকে ওকে, তো দেখো 3 মিটার দৈর্ঘ্য 4 মিলিমিটার ব্যাস, তাহলে এক কাজ করি, এলটা হচ্ছে ক্যাপিটাল এল। ঠিক আছে, ক্যাপিটাল এলটা হচ্ছে 3 মিটার, তার ব্যাস না ব্যাসার্ধ বলেছে 4 মিলিমিটার ব্যাস। তাহলে ডিটা হচ্ছে ধরো 4 মিলিমিটার মানে 4 ইন্টু 10⁻³ মিটার। তাহলে এখান থেকে ক্যাপিটাল আর ব্যাসার্ধটা বার করে নাও, 4/2 মিলিমিটার মানে 2 ইন্টু 10⁻³ মিটার। ঠিক আছে, এটা ওকে। তারপর আরো কিছু তথ্য দিয়েছে, 150 কেজি ভর ঝোলানো হয়েছে, দৈর্ঘ্য 2.7 মিলিমিটার বৃদ্ধি পেয়েছে। তাহলে এমটা হচ্ছে 150 কেজি। ওকে, আচ্ছা, দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছে মানে হচ্ছে এলটা হচ্ছে 2.7 মিলিমিটার, তার মানে হচ্ছে 2.7 ইন্টু 10⁻³ মিটার। ঠিক আছে, মিটার করে নেবে। আরো কিছু তথ্য আছে, আর ব্যাসটা 1.2 10⁻³ মিলিমিটার হ্রাস পেয়েছে। তাহলে ব্যাসের যে হ্রাস, এটা ক্যাপিটাল ডি লিখছি, এটাকে ছোট হাতে ডি লিখছি। ব্যাসের যে হ্রাস, এটাকে ছোট হাতে ডি লিখছি, সেটা বলে দিয়েছে 1.2 ইন্টু 10⁻³ মিলিমিটার। ঠিক লিখলাম 1.2, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটাকে লেখো মিলিমিটার আছে আর কি, 1.2 10⁻⁶ মিটার। এতগুলো তথ্য। ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান আমরা জানি পীড়ন F/α বাই বিকৃতি, তাহলে L/L এখান থেকে লিখছি, F মানে mg বাই পাই ইন্টু আর স্কোয়ার মানে ক্যাপিটাল আর লিখবে আর কি, প্রথমে ব্যাসার্ধটা আর ছিল, ক্যাপিটাল আর স্কোয়ার। ঠিক আছে, L/L, তাহলে ক্যাপিটাল এল বাই ছোট হাতের এল, মান বসিয়ে দাও। এমটা 150 কেজি, জিটা 9.8, এলটা হচ্ছে অ্যাকচুয়াল লেন্থ ছিল 3 মিটার। আচ্ছা, পাই আর ক্যাপিটাল আরটা ছিল 2 ইন্টু 10⁻³ তার হোল স্কোয়ার। এল কতটা বেড়েছে মানে 2.7 10⁻³ এটা সব মান বসিয়ে কাটাকুটি করো একটু, দেখো যে মানটা আসবে সেটা অ্যান্সার। তো এটা এসআই তে মান আসবে 1.299 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। সিজিএসে করা যাবে, উত্তরটা সিজিএস দিয়েছে 1.3 ইন্টু 10⁻12 ডাইন পার সেমি স্কোয়ার। ঠিক আছে, ডাইন পার সেমি স্কোয়ার, একটু ভালো করে বোঝা নেবে। বলেছে যে পয়জনের অনুপাত, তাহলে সিগমা পয়জন রেশিও, পয়জনের অনুপাত এটা বার করার জন্য দেখো মানে হচ্ছে মাইনাসে দেওয়ার দরকার নেই, পার্শ্বীয় বিকৃতি ডি বাই ক্যাপিটাল ডি বাই ছোট হাতের এল বাই বড় হাতের এল মানে অনুদৈর্ঘ্য বিকৃতি। তো ডি মানে হচ্ছে কতটা কমেছে 1.2 10⁻⁶ বাই ক্যাপিটাল ডিটা হচ্ছে তোমার ক্যাপিটাল 4 ইন্টু 10⁻³ 4 ইন্টু 10⁻³ দেখো ক্যাপিটাল এল বাই ছোট হাতের এল। তো ক্যাপিটাল এলটা হচ্ছে দেখো লেন্থ ছিল 3 মিটার বাই ছোট হাতের এল মানে কতটা বেড়েছে দৈর্ঘ্যটা 2.7 10⁻³ ঠিক আছে, এগুলো একটু ক্যালকুলেট করে নাও। 10⁻³ -3 -6 কেটে যাচ্ছে। আচ্ছা 3, তাহলে এটা হচ্ছে দেখো 3 × 36 বাই 4 ইন্টু 2.7 মানে 27। তো 12 কত হচ্ছে 4 9 36 1 3 তাহলে 0.33। ঠিক আছে, এটা হচ্ছে সিগমাটা বা পয়জনের রেশিও। ওকে, এক বোর্ডে কুলি গেছে, কোনো অসুবিধা হয়নি। নেক্সট 11 দাগ মনে হচ্ছে শেষ, এরপর লাস্ট কোশ্চেনের দিকে যাচ্ছি আমরা। সরল দৈর্ঘ্যতে দলমান কোন কণার মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক প্রমাণ করো। আচ্ছা, প্রমাণ করার জন্য আমি সঠিক লিখছি যে সরল দৈর্ঘ্যতে সমীকরণ কি হয়, সরল দৈর্ঘ্যতে বা SHM, এটা পিডিএফ এ খুব ভালো করে লেখা আছে, তাই অত ডিটেলস লেখার দরকার নেই ভাষাগুলো। x সমান a sin ω t প্লাস আলফা। ঠিক আছে, তাহলে তার বেগ v সমান বেগ dx dt, এই মানটা আছে দেখো x নয় মানে a ইন্টু
এ ইন্টু ওমেগা, সাইনের জায়গায় কস ডেরিভেটিভ করলে কস অফ ওমেগা টি প্লাস আলফা। ঠিক আছে, তাহলে গতিশক্তি গতিশক্তির রাশিমালা হয়, দেখো গতিশক্তি মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, প্লাস হাফ এম ভি মানে এটা এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর দিয়ে যখন 2 নম্বরের মধ্যে প্রমাণ করো, বেশি প্রমাণ করার দরকার নেই। তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার, আচ্ছা এই যে এ স্কোয়ার কস স্কোয়ারটা গেল 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা সমান হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার, এখান থেকে সাইনটা বার করে নাও এক্স বাই এ, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার। তো এটা আসতে দেখো হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা গুণ করে দিলে এটা এক্স স্কোয়ার বাই স্কোয়ার। আর স্থিতিশক্তি রাশিমালাটাকে জাস্ট ডাইরেক্ট লিখে দেবো, অত প্রমাণ করার দরকার নেই এখানে। হাফ কে এক্স স্কোয়ার মানে হাফ কে মানে হচ্ছে এম ওমেগা স্কোয়ার, যেখানে ওমেগা অ্যাকচুয়ালি ওমেগা মানে কি ছিল, ওমেগা সমান রুট কে বাই এম ছিল, এটাই ধরা হয়েছিল, তো সেটা এখানে বসিয়ে দিচ্ছে আর কি। হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা, আচ্ছা এটা কে এক্স স্কোয়ার, তাহলে এটাই থাক, এক্স স্কোয়ারই থাক, দুটোকে যোগ করে দাও। তাহলে এটা ধরো স্থিতিশক্তি মানে ইপি, আর এটা গতিশক্তিটাকে ইকে লিখছি, কাইনেটিক এনার্জি। অতএব মোট শক্তি ইকে প্লাস ইপি মানে হচ্ছে দুটোকে যোগ করে দাও, হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এটা এক্স স্কোয়ার টার্মটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার, এটা একটা কনস্ট্যান্ট রাশি। ঠিক আছে, একটা সরল দোলক ম্যাক্সিমাম যে বিস্তার নিয়ে দোলক এটা কনস্ট্যান্ট, তার ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট, ভরটার যে পিণ্ডটা আছে মানে যে ববটা ঝুলছে তার ভরটাও কনস্ট্যান্ট, তো পুরোটাই কনস্ট্যান্ট। আচ্ছা কণার গতিশক্তি স্থিতিশক্তি পরিবর্তনের দূরত্বের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয় লেখচিত্রের সাহায্যে দেখাও। তাহলে এক কাজ করে আমি দুটো সমীকরণকে রেখে দিচ্ছি। খেয়াল করো যে গতিশক্তি রাশিমালাটা সেন্টারে গেলে কথা এক্সট্রা জিরো মানে গতিশক্তি ম্যাক্সিমাম এই জায়গাটা। ঠিক আছে, তো সেইভাবে আমরা প্লট করছি। তো এটা টোটাল শক্তিটা এটা, তাহলে এইখানে ম্যাক্সিমাম মানে হচ্ছে গতিশক্তির গ্রাফটা এইভাবে উঠবে এইভাবে নামবে। ঠিক আছে, এই একটা রাশিমালা, এটা হচ্ছে এক্স সমান প্লাস এ আর এটা হচ্ছে মাইনাস এ, আর এর সোজা এখানে গ্রাফটা এর মানে করসপন্ডিং এ স্থিতিশক্তির ক্ষেত্রে দেখো এক্সটা ম্যাক্সিমাম হলে স্থিতিশক্তিটা ম্যাক্সিমাম, আর এক্সটা জিরো হয়ে গেলে স্থিতিশক্তি জিরো। তো এই মূল বিন্দুতে এক্সটা জিরো, তাহলে তার ক্ষেত্রে স্থিতিশক্তি হবে এরকম করে। ঠিক আছে, এটা একটা অধিবৃত্তের সমীকরণ, তোমরা খেয়াল রাখবে কেন অধিবৃত্তের সমীকরণ আমি একটু বলে দিই। ধরো ই কে মানে হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এটাকে লেখা লিখতে পারি, তো ওয়াই সমান এই পুরোটাকে এ ভাবো কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার, সাথে একটা টার্ম পুরোটাকে একটা স্কোয়ার দিয়ে ধরে নাও, এটা স্কোয়ার দিয়ে আছে যেহেতু, তাহলে ওয়াই সমান 4a এক্স স্কোয়ার এই টাইপের যে সমীকরণগুলো হয়, বা এক্স স্কোয়ার সমান 4a ওয়াই, এক্স স্কোয়ার সমান 4a ওয়াই, মানে একটার মাথায় এক ঘাত একটার মাথায় দু ঘাত, বোঝা যাচ্ছে কথাটা, একটার মাথায় 1 ঘাত একটা 2, তো সেক্ষেত্রে এগুলো হচ্ছে অধিবৃত্ত সমীকরণ। ওকে, এটা হচ্ছে স্থিতিশক্তি, কি বললাম, হ্যাঁ এটা হচ্ছে স্থিতিশক্তি এটা। ঠিক আছে, ভালো করে গ্রাফগুলো করবে। এটা হচ্ছে গতিশক্তি আর উপরে যে গ্রাফটা এটা হচ্ছে মোট শক্তি, এই যে লম্বা করে স্ট্রেট লাইন আছে এটা টোটাল কনস্ট্যান্ট মানে টোটালটা কনস্ট্যান্ট, মোট শক্তি এটাও লিখে দেবে। ঠিক আছে, ওকে, খুব সোজা কোশ্চেন দিয়েছে এখন। আচ্ছা নেক্সট বলেছে ডবলার ক্রিয়া কাকে বলে। তো ভাষা কোশ্চেন আবারও মুখে বলে দিচ্ছি, লেখালেখিতে যাবো না, পিডিএফ আছে। ঠিক আছে, অস্ট্রেলিয়ান ফিজিসিস্ট আর ম্যাথমেটিশিয়ান, এই নামটা আমি বহুবার দেখবো, তোমাদেরকে বলেছি, একজন খ্রিস্টিয়ান অ্যান্ড্রিউস ডবলার, তিনি এই ঘটনাটা প্রথম লক্ষ্য করেছিলেন। ঘটনাটা হচ্ছে যে দুটো, একটা ধরো সোর্স, এটা সোর্স আর এটা হচ্ছে উৎস, পরস্পর কাছে আসছে বা দূরে সরে যাচ্ছে, যে কোনো একটা, মানে ওদের মধ্যে একটা আপেক্ষিক গতি বজায় থাকলে সেক্ষেত্রে শ্রোতার কানে উৎস থেকে আগত যে শব্দটা বা শব্দটা বা আলো তরঙ্গ ভাবতে পারো, যে আলোর ক্ষেত্রেও তো হয়, তো অ্যাকচুয়ালি আলোটা অতটা ভালো বোঝায় না, শব্দটাই ভালো বোঝাবে। শব্দের ক্ষেত্রে যার যে কম্পাঙ্কের একটা আপেক্ষিক চেঞ্জ বা আপাত কম্পাঙ্কের যে পরিবর্তন, অ্যাকচুয়াল কম্পাঙ্ক কিন্তু চেঞ্জ হয় না, কিন্তু আমাদের মনে হয় যেন বাড়ছে, কাছে এলে মনে হয় বাড়ছে, দূরে চলে গেলে মনে হয় কমছে। ঠিক যেরকম মশা ওড়ার সময় মশা যখন গো করে উঠতে উঠতে কানে গড়ায় আসে তখন মনে হয় বেশি আওয়াজ, আবার দূরে চলে গেলে কম লাগে। ঠিক আছে, তো সেরকমটা, তো সেক্ষেত্রে এই যে আপাত কম্পাঙ্কের পরিবর্তনটা ধরা যায় বা এই ঘটনাটাকে বলা হয় ডবলার ক্রিয়া। ওকে, নেক্সট, আর্দ্র বায়ু শুষ্ক বায়ুর মধ্যে কোনটিতে শব্দের বেগ বেশি। ভাষা কোশ্চেন বলে দিই একটু, আর্দ্র বায়ুতে শব্দের বেগ বেশি, কারণ আর্দ্র বায়ুর ঘনত্ব যেহেতু জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব কম হয়, তাই অ্যাকচুয়ালি তার ঘনত্বও কমে যায়। ঠিক আছে, মানে একটা নির্দিষ্ট আয়তনে যদি শুধু বাতাস থাকে তার যে ভর হবে সেই তুলনায় যদি ওই জায়গাটা জলীয় বাষ্প থাকে, অর্থাৎ এই জায়গাটা ধরো জলীয় বাষ্প যদি থাকে, সে টোটাল যে
ভরটা কম হয়, সে আর কি জায়গাটা বেশি নেয়, ভর কম, যে কারণে ঘনত্ব কমে যায়, রো কমে। আর আমাদের যে শব্দের গতিবেগের রাশিমালা ভি সমান রুট ওভার অফ কে বাই রো, ঠিক আছে, নিচে একটা ভি প্রপোর্শনাল টু 1 বাই রুট রো। তো আর্দ্র বায়ুতে তাহলে এখানে কি লিখবো, আর্দ্র বায়ুর ক্ষেত্রে আর্দ্র বায়ুর ঘনত্ব কম, ঘনত্ব, আচ্ছা এটা কি লিখলাম, ঘনত্ব কম তাই বেগ বেশি, ভি বেশি, ঠিক আছে, শর্ট একটু লিখে রাখলাম, বুঝে নেবে যে আর্দ্র বায়ুতে ঘনত্ব কম তাই তার বেগটা বেশি। ওকে, আর নেক্সট আর কি বলেছে, অথবা একমুখ বদ্ধনলে শব্দের অনুনাদের ক্ষেত্রে মূল সুরের কম্পাঙ্ক নির্ণয় করো। পিডিএফ এ ভালো করে লেখা আছে, আর এর আগের ভিডিওগুলোতে মানে মডেল পেপার 1, 2, 3 এগুলোতে খুব ভালো করে এই কোশ্চেনটা আলোচনা হয়েছে দেখবে, ঠিক আছে, তাই অত আমি ডিটেলস আর বলতে যাবো না, শুধু শুনে নাও যে বদ্ধনলের বদ্ধ প্রান্তে নিস্পন্দ বিন্দু আর খোলা প্রান্তে সুস্পন্দ বিন্দু তৈরি হয়, আর একটা সুস্পন্দ একটা নিস্পন্দ, এদের মধ্যে যে ডিস্টেন্সটা, অর্থাৎ এটা ধরো একটা তরঙ্গ, ঠিক আছে, আর এই একটা প্রতিফলিত তরঙ্গ, এই পয়েন্টগুলো হচ্ছে নিস্পন্দ, আর এই যে যেখানটা ম্যাক্সিমাম আকারে ভাইব্রেট করছে সেটা হচ্ছে সুস্পন্দ, তাহলে এইটার থেকে এইটা, এই টোটালটা হচ্ছে অ্যাকচুয়ালি ল্যামডা, মানে তরঙ্গ দৈর্ঘ্যটা, এখান থেকে এটা হবে দুটো নিস্পন্দ বিন্দুর মধ্যে হচ্ছে ল্যামডা বাই 2, ঠিক আছে, আর এইখান থেকে এইটুকু এটা হচ্ছে ল্যামডা বাই 4, মনে থাকবে একটা সুস্পন্দ একটা নিস্পন্দ, এদের মধ্যে যে দূরত্বটা হয় সেটা হচ্ছে ল্যামডা বাই 4, ঠিক আছে, বহুবার বলেছি এই কথাটা। তো সেক্ষেত্রে এই যে এল সমান, তাহলে আমরা পাচ্ছি ল্যামডা বাই 4, তাহলে ল্যামডা সমান 4 এর, অতএব মূল সুরের কম্পাঙ্ক, মূল সুরের কম্পাঙ্ক লিখে দিলাম আর কি, n0 সমান ভি বাই ল্যামডা 0, এটাকে ল্যামডা 0 লেখো, তাহলে ভি বাই 4l, ঠিক আছে, ভিটা হচ্ছে শব্দের বেগ, এলটা হচ্ছে নলের দৈর্ঘ্য, আরামসে পারবে, লেখাগুলোর জন্য পিডিএফটাকে দেখে নেবে, একটা ভালো করে লিখেছি। আচ্ছা নেক্সট, একমুখ বর্ধমান হয়ে গেল, চল তরঙ্গে কণার বেগ ও তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো, এটা একটু করছি। তো চল তরঙ্গের সমীকরণটা কি পাই, y সমান a সাইন অফ ওমেগা টি মাইনাস কে এক্স, ঠিক আছে, তাহলে কণার বেগ মানে এটা হচ্ছে কণার সরণ অ্যাকচুয়ালি, তো ডিওয়াই ডিটি, এটাকে আমি লিখছি ধরো ইউ, তো এটাকে ডেরিভেটিভ করো ডিওয়াই ডিটিটাকে, তাহলে এ ওমেগা ইন্টু কস অফ ওমেগা টি মাইনাস কে এক্স, ঠিক আছে। ওকে, এখন আরেকটা আমরা বার করেছি ডেল ওয়াই ডেল এক্স, এটা বার করে রাখছি। তো ডেল ওয়াই ডেল এক্সটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি এক্সটা আছে তরঙ্গের মধ্যে, তো সেটা হবে তরঙ্গের বেগ অ্যাকচুয়ালি, তো সেটাকে আমরা পরে লিখবো। ডেল ওয়াই ডেল এক্স জিনিসটা আমরা লিখছি নতি আর কি, মানে কণার নতি, বেগের নতি বলা হয়, বা সরণের নতি এটাকে বলা হয়, সরণের নতি, এটা বার করে রাখো, সরণের নতি, এখান থেকে ওয়াই এক্স এর সাপেক্ষে ডেরিভেট করো, তাহলে এটা আসবে দেখো মাইনাস এ কে ইন্টু, আচ্ছা কেটা বেরিয়ে আসবে এক্স এর সাথে আছে, তাহলে কস অফ ওমেগা টি মাইনাস কে এক্স, ঠিক আছে, ভাগ করে দাও, অতএব ডেল ওয়াই ডেল টি, এটা ডেল ওয়াই ডেল টি রাখো বাই ডেল ওয়াই ডেল এক্স, দুটোকে ভাগ করে দিলে আসছে দেখো ইউ বাই ডেল ওয়াই ডেল এক্স, তো মাইনাস এ কাটছে ওমেগা বাই কে, কসটা কেটে যাচ্ছে, আর ওমেগা বাই কে মানে হচ্ছে ধরো ভি, আমি ক্যাপিটাল ভি দিচ্ছি, এটা হচ্ছে তরঙ্গ বেগ। ওকে, মাইনাস তো কেটে যাচ্ছে, নাকি থাকছে, মাইনাসটা থাকছে, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে ইউ সমান হচ্ছে মাইনাস ভি ইন্টু ডেল ওয়াই ডেল এক্স, এখানে লিখে রাখছি ইউটা হচ্ছে কণার বেগ, আর ভিটা সমান ওমেগা বাই কে, এটা হচ্ছে তরঙ্গের বেগ। এখানে অনেক কোশ্চেন দেয়, তো তোমাদের জন্য অত দেবে না আর কি। ওকে, এটা হচ্ছে আমাদের সম্পর্ক, মাইনাসটা দেবে, আর নাহলে মড ভ্যালু যদি দিয়ে দাও এখানে, তাহলে এখানে যদি মড দিয়ে দাও, দুটো লাইন দিয়ে দাও, তাহলে এখানে মাইনাস দেওয়ার দরকার নেই। ওকে, নেক্সট, চল তরঙ্গে কণার বেগ তরঙ্গ বেগ হয়ে গেল। বদ্ধনল থেকে নিঃসৃত শব্দ অপেক্ষা খোলা নল থেকে নিঃসৃত শব্দ বেশি শ্রুতিমধুর হয় কেন? আবারও ভাষা, আবারও পিডিএফ, ঠিক আছে। তো শুনে রাখো একটু, বদ্ধনলের ক্ষেত্রে শুধুমাত্র বিজোড় সংখ্যক যে সমমেল গুলো, মানে বিজোড় সংখ্যক যেগুলো প্রথম উপসুর দ্বিতীয় উপসুর যেগুলো বলছি, সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যক সমমেল গুলো উপস্থিত থাকে। খোলা নলের ক্ষেত্রে সমস্ত সমমেল গুলো থাকে, তো বেশি সমমেল থাকার জন্য খোলা নলের মানে সাউন্ডটা মিষ্টি হয়, শ্রুতিমধুর হয়। আর বদ্ধনলের ক্ষেত্রে সেটা হয় না, খুব ভালো করে ভাষা দিয়ে লেখা আছে, ভাষাটা একটু পড়বে পিডিএফ এ, ঠিক আছে। তো এরপর তোমাদেরকে বলে দিই একটু যে পিডিএফটা কি করে ডাউনলোড করবে, যারা যারা ইচ্ছুক, আর যারা নিতে চাও না বা চাইছো না বা হয়তো প্রবলেম আছে, তাদের জন্য কোনো চিন্তা নেই, আমাদের ভিডিও তো অলরেডি থাকছে, ঠিক আছে। আর শুধুমাত্র টাইম বাঁচানোর জন্য পিডিএফটা দেওয়া, যে পরীক্ষার টাইমে অত উল্টে পাল্টে ভিডিও খোঁজার থেকে তখন হাতে গড়ায় যা পাবে দেখে দেখে সঙ্গে সঙ্গে, ধরো তোমার একটা কোশ্চেন আটকেছে, ভিডিও দেখতে গেলে তোমাকে অনেক জায়গায় খুঁজতে হতে পারে, অনেকবার টাইম সার্চ করতে হতে পারে, তো সেটা থেকে পিডিএফটা বা প্রিন্ট আউটটা যদি হাতে গড়ায় থাকে, জাস্ট যে কোশ্চেনটা আটকেছে সেই কোশ্চেন সঙ্গে সঙ্গে খুঁজে পেয়ে গেলে, আর এরপরে যতগুলো ভিডিও আসবে সবগুলোই পিডিএফ আসবে, ঠিক আছে। আর যদি তুমি আমাদের চ্যানেলের নতুন সদস্য হও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে আমাদের জন্য সাবস্ক্রাইব করে রাখো, আমাদের সদস্য হওয়ার জন্য, পরের ভিডিও পাওয়ার জন্য। আর
তোমার বন্ধুদেরকেও ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবে না, যারা এই ধরনের মানে এখনো পরীক্ষার জন্য স্ট্রাগল করে চলছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না আমাদেরকে পরবর্তী ভিডিও বানানো উৎসাহিত করার জন্য। আর হ্যাঁ, যদি ডিসলাইক দিতেও পছন্দ হয়, যদি তোমার ডিসলাইক দিতে ভালো লাগে, অবশ্যই কারণটাও জানিও যে স্যার এটা আমার ভালো লাগেনি বা এই জায়গাটা আমি বুঝতে পারিনি তাই ডিসলাইক। ঠিক আছে, তাহলে আমার ভালো লাগবে, আমি ইমপ্রুভ করতে পারবো তোমাদের জন্য, তোমাদের প্রবলেমটা বুঝতে পারলে। কারণ আমি তো ধরো ক্যামেরা এই প্রান্তে আছি, পুরো বুঝতে পারবো না যে তোমাদের কোথায় কোথায় সমস্যা হচ্ছে। কমেন্টে লেখো, তাহলে আমরা বুঝতে পারবো। অর্থাৎ তোমার যাবতীয় মতামত তুমি কমেন্ট বক্সে লিপিবদ্ধ করো, ঠিক আছে, সেটা আমাদের জানাবে। আর হ্যাঁ, পিডিএফ কি করে ডাউনলোড করবো, আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপ দিয়ে দিচ্ছি, সেই ভিডিও ক্লিপটা দেখে নাও, তাহলে তোমরা পারবে। ওকে, টাটা, বাই বাই। বলছি পিডিএফটা ডাউনলোড করবে কি করে। তোমরা ফার্স্ট হচ্ছে তোমরা পিডিএফটাতে যে লিঙ্কটা দেওয়া হচ্ছে মানে ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে যে লিঙ্কটা থাকছে সেই লিঙ্কটাতে তোমরা ক্লিক করো। এই লিঙ্কটা ক্লিক করে, হ্যাঁ লিঙ্কটা ক্লিক করলে তোমাদেরকে একটা দেখো পেজ খুলে যাবে। সেই পেজটাতে ফার্স্ট তোমাকে দেখাতে দেখবে 9 টাকা করে লেখা আছে, ওইটা মানে ম্যান্ডেটরি। তোমার 3টে জিনিস দিতে হবে। একটা হচ্ছে স্টুডেন্ট নেম, প্রথমে ইমেল আইডি, ফোন নাম্বার, তারপর স্টুডেন্ট নেম। কেন এটা ম্যান্ডেটরি? ধরো কোনো কারণে তোমার মানে পেমেন্টে প্রবলেম হয়ে গেল, হতে পারে তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা গেছে কিন্তু তুমি পেমেন্ট ফেল দেখাচ্ছে, হতে পারে যে তোমার পেমেন্ট হয়ে গেছে কিন্তু তোমার পিডিএফ খুলছে না, কোনো না কোনো সমস্যা হলো, তখন তুমি আমাকে ওই যে জিমেল আইডিটা দেওয়া আছে দেখো spd2025@gmail.com, ওখানে তুমি কন্ট্যাক্ট করলে বা ফি রিসিপ্টটা পাঠালে বা যে কোনো প্রমাণ স্বরূপ আমাকে একবার জানালে আমি তোমাকে অন্য কোনো ভাবে ওই পিডিএফটা তোমাকে প্রোভাইড করতে পারবো। মানে সেক্ষেত্রে তোমার সাথে আমি পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার থেকেও কন্ট্যাক্ট করে তোমাকে আমি কন্ট্যাক্ট করতে পারবো। ঠিক আছে, খেয়াল রাখবে যে আমার ওই জিমেল আইডি থেকেই তোমার কাছে মানে ওই জিমেল যাবে, অন্য কোনো জায়গা থেকে যাবে না। সুতরাং স্প্যাম হওয়ার ভয়টা নেই। আশা করি তোমরা জিমেল আইডিটা দেখে নিচ্ছ, আমি একবার লিখে দিচ্ছি এখানে। জিমেল আইডিটা হচ্ছে spd সমাধান, ঠিক আছে, 2025@gmail.com, ঠিক আছে, gmail.com। ওকে, তো এইটা থেকেই জিমেল যাবে। অন্য কোনো যদি আইডি থেকে জিমেল যায় তাহলে যাবে, সেটা আমি করছি না, অন্য কেউ করছে, সেটার ক্ষেত্রে তুমি সাবধান থেকো। ঠিক আছে, আচ্ছা, এরপর তুমি ইমেল আইডি, তোমার ফোন নাম্বার, তোমার জিমেল আইডি, জিমেল আইডি বা ইমেল আইডি একই, ফোন নাম্বার, নাম দিয়ে তুমি প্রথমে ক্লিক করবে, তারপর নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করলে তোমার ওখান থেকে বিভিন্ন পেমেন্ট অপশন খুলে যাবে। তোমার যে ইউপিআই আইডি বা ধরো নেট ব্যাংকিং, যে যেখান থেকে পেটিএম অনেক রকম থেকে অপশন পাবে, তুমি যেটাতে স্বচ্ছন্দ বোধ করো। এখানে একটা শর্ত, চেষ্টা করবে যেন ইন্টারনেট মানে স্পিডটা ভালো থাকে। যদি স্পিড কম থাকে তাহলে কিন্তু পেমেন্ট ফেল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তোমরা জানো এটা, তোমরা চেষ্টা করবে ভালো যেন স্পিডটা থাকে, নেটের স্পিড। এখন তো 5G চলে আসছে, স্পিড যদি ঘরেতে নেটওয়ার্কের প্রবলেম থাকে সেখান থেকে একটু বেরিয়ে আসবে, দিয়ে বাইরে এসে তখন ম্যানেজ করবে, এটা ইয়ে করবে। আচ্ছা, তারপর যখন তুমি পেমেন্ট করে ফেলবে, পেমেন্ট সাকসেসফুল দেখালে আর কোনোভাবে ব্যাক বাটনে ক্লিক করবে না, রিফ্রেশ করবে না, এমনকি ফোনটা অফ করবে না। জাস্ট 1 থেকে 2 মিনিট ওয়েট করো। তার মধ্যে অনেকেই তো ফিডব্যাক আমি দেখেছি বা আমি নিজেও টেস্ট করে দেখেছি যে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে খুলে যাচ্ছে, ঠিক আছে, বা 5 সেকেন্ডের মধ্যেও খুলে যাচ্ছে, এমন হয়েছে। তো তোমরা একবার ওয়েট করো, কোনো কিছু তো ব্যাকে যাবে না, তারপর দেখবে পিডিএফ অটোমেটিক খুলে গেছে। পিডিএফটা তোমরা সার্চ করবে, দেখবে, দেওয়ার পর তোমরা উপর দিকে জাস্ট দেখো কর্নারে, লেফট কর্নারে উপর দিকে একটা দেখো ডাউনলোড বাটন আছে, ওখানে গিয়ে তোমরা ডাউনলোড বাটনে ক্লিক করে নিজেরা প্রিন্ট আউট মানে ওইটাকে ডাউনলোড করে রেখে পরে তোমরা প্রিন্ট আউট বার করতে পারো, ফোনে রেখেও পড়তে পারো। তবে আমার সাজেশন হলো তোমরা প্রিন্ট আউট বার করে নেবে। কেন বলছি এই কথাটা, যে যদি তোমরা ফোনেতে পড়ো না, সবসময় স্ক্রিনের প্রতি তাকিয়ে থাকে, স্ক্রিনের চোখের উপর একটা চাপ পড়বে, প্লাস হচ্ছে ফিজিক্যাল কপির একটা আলাদা ডিমান্ড। তুমি যখন ডাইরেক্ট ওটা পিডিএফটা নিজের সামনে রেখে পড়বে, পড়ার মনোযোগ বাড়বে, ডিস্টার্ব হওয়ার ভয় থাকবে না। ফোনটা হাতে থাকলে কি হয়, ধরো কোনো একটা নোটিফিকেশন বেল আইকন বেজে হলো, তোমার যদি নোটিফিকেশন বিভিন্ন জায়গায় অন করা থাকে তখন কিন্তু তোমার সমস্যা। তুমি তখন হয়তো ওই পড়াটা স্কিপ করে অন্য জায়গায় চলে গেলে, ইউটিউবে বা হয়তো হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে বা ফেসবুকে ইত্যাদি কোনো একটা জায়গায় ঢুকে পড়লে সেখানে তোমার টাইম ওখানে খেয়ে নেবে। তো সেটাই সাজেশন, সেটার জন্য এগুলো ভাবা আর কি। তো তোমরা চেষ্টা করবে সেটাকে পিডিএফ আকারে বার করে নিয়ে, প্রিন্ট আউট বার করে হাতের গোড়ায় রাখা। যেমনটি তোমরা বই খাতা সব হাতের গোড়ায় রেখে পড়ছো, সেইভাবে রেখে পড়বে, তাহলে তোমাদের জন্য আরো বেস্ট।